আচ্ছা, তো ডেটা লিঙ্ক লেয়ারের আমাদের একটা পার্ট বাকি ছিল, সেটা হচ্ছে সুইচ কিভাবে কাজ করে। তো এটা একটু দেখেন। সুইচ কি কিন্তু আমরা ফুল কোর্সে মানে ইগনোর করে আসছি আর কি। কারণ হচ্ছে সুইচের জন্য আলাদা কোনো কনফিগারেশনের প্রয়োজন ছিল না। আমরা হচ্ছে রাউটারের ক্ষেত্রে যখন দেখছি যে রাউটারকে কিন্তু আমাদের আলাদা করে কনফিগার করা লাগতো, যে কোনো একটা ইন্টারফেস বা কোনো একটা পোর্টে আমাদের কিন্তু আইপি অ্যাড্রেস দেওয়া লাগতো, দেন ক্লক রেট সেট করা লাগতো, অথবা ওইটা শাট ডাউন করা লাগতো, অথবা স্ট্যাটিক রাউটিং এর ক্ষেত্রে যেটা দেখছেন যে রাউটিং করা লাগে। তো সুইচ হচ্ছে ইউজুয়ালি মানে সুইচকে আর কি বলা হয় যে এটা আমাদের লেয়ার টু একটা ডিভাইস বা ডেটা লিঙ্ক লেয়ারের একটা ডিভাইস। তো ওর কাজ হচ্ছে মেইনলি যে আমরা এই লেয়ারের যে ফ্রেম বলি আমরা, পিডিইউ যেটা, তো ওর কাজ হচ্ছে ফ্রেম গুলাকে আর কি ফরওয়ার্ড করা। ও কিন্তু এর উপরের লেয়ারে কি কি পিডিইউ আছে বা কি ধরনের অ্যাড্রেস ইউজ হচ্ছে সেগুলো নিয়ে কিন্তু ওর কোনো হেডেক নাই। ও কিন্তু সিম্পলি কাজ করে ফ্রেম নিয়ে। তো ফ্রেম আর ডেটা লিঙ্ক লেয়ার আমরা অলরেডি জানি যে এটা ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করে, মানে এই লেয়ারের অ্যাড্রেস হচ্ছে ম্যাক অ্যাড্রেস। তো সুইচ গুলোকে আসলে বলা হয় হচ্ছে যে ওরা ট্রান্সপারেন্ট ডিভাইস। তো ট্রান্সপারেন্ট এইটা এই পয়েন্টটা। তো ট্রান্সপারেন্ট কেন ট্রান্সপারেন্ট? বিকজ হচ্ছে যে আমরা যখনই কোনো এন্ড ডিভাইসকে সুইচের সাথে কানেক্ট করি, ওর আলাদা হচ্ছে কোনো কনফিগারেশনের দরকার হচ্ছে না। এটা হচ্ছে প্লাগ এন্ড প্লে টাইপের। এই যে এখানে যে টার্মটা বলছে যে প্লাগ এন্ড প্লে, কেন? যেরকম প্যাকেট ট্রেসারও আপনারা ল্যাবে দেখছেন যে যখনই ফাস্ট ইথারনেট পোর্টের সাথে কোনো কানেকশন দিচ্ছেন একটা এন্ড ডিভাইসের, তখন কিন্তু জাস্ট একদম ইনিশিয়াল পর্যায়ের জন্য ওই লিঙ্কের যেই আমাদের লাইট গুলা থাকে, যে আমরা কয়টা লাইট দেখছি যে ইদার রেড থাকে, গ্রিন থাকে, অথবা অরেঞ্জ। তো অরেঞ্জটা অ্যাজ যে ও হচ্ছে আর কি জাস্ট স্টার্ট হচ্ছে, মানে এখন ওটা কেবল আপনি অন করছেন, বা ওইটাকে নেটওয়ার্কিং এর টার্মস আমরা কোল্ড স্টার্ট বলি। তো অরেঞ্জ দিয়ে আর কি বোঝাচ্ছে যে হচ্ছে ও মানে নিজের থেকে আর কি বুট বুট অবস্থায় আসছে বা বুট করতেছে সেই জিনিসটা। আর কিছুক্ষণ পরেই দেখবেন যে ওইটা হচ্ছে গ্রিন স্টেটে চলে আসে, তার মানে ওই কানেকশনটা আর কি আপ হয়ে যায় বা অন হয়ে যায়। তো ট্রান্সপারেন্ট বলতে বোঝাচ্ছে যে যেহেতু আমাদের আলাদা করে কোনো কনফিগারেশনের প্রয়োজন হচ্ছে না, এই কারণে ট্রান্সপারেন্ট। প্লাগ এন্ড প্লে কেন? প্লাগ এন্ড প্লে করার কারণ হচ্ছে যে আমরা জাস্ট কানেকশন দেওয়ার পর পরই ও আপ এন্ড রানিং হয়ে যায়, আলাদা করে কোনো কনফিগারেশন দরকার হয় না সেটা। তো আমাদের হচ্ছে যেটা দেখা লাগবে সেটা হচ্ছে যে এই ফ্রেম গুলা আসলে ফরওয়ার্ড কিভাবে করে একটা সুইচ। তো এখানে হচ্ছে আহ, এইটা মেইনলি এই ফিগারটা একটু দেখেন। তো আচ্ছা, ইনিশিয়ালি যেটা হয় সেটা হচ্ছে যে আমার একদম ফার্স্ট স্টেজে যে কয়টা ডিভাইস আর কি কানেক্টেড থাকে একটা সুইচের সাথে, তো সুইচের কাছেও আমাদের রাউটারের মতন একটা টেবিল থাকে। তো রাউটারে আমরা কি জানি যে রাউটারে হচ্ছে যে রাউটিং টেবিল থাকে, সেই রাউটিং টেবিলের মধ্যে ওর ওর সাথে আর কি যেসব নেটওয়ার্ক কানেক্টেড অথবা রিমোট নেটওয়ার্ক যারা, তাদের ইনফরমেশন একটা রাউটারের রাউটিং টেবিলের মধ্যে রাখা হয়। তো সুইচের কাছেও সিমিলারলি হচ্ছে আমরা একটা টেবিল রাখা হয়। সেই টেবিলে কি থাকে? সেই টেবিলে থাকে হচ্ছে যে যেই যেই ডিভাইস ওর সাথে কানেক্টেড, সেই ডিভাইস গুলোর ম্যাক অ্যাড্রেস থাকে। সিন্স আমরা আসি এখন ডেটা লিঙ্ক লেয়ারে, অবভিয়াসলি ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ। তো ম্যাক অ্যাড্রেস গুলো থাকে, এন্ড সেই ম্যাক অ্যাড্রেসটা বা সেই ডিভাইসটা সুইচের কোন পোর্টের সাথে কানেক্টেড, এইটার একটা ইনফরমেশন ও হচ্ছে নিজের কাছে রাখে। তো এখানে টেবিলটার একটা ছবি আছে, এই যে এটা আর কি এই টেবিলটার মতো। সেখানে কি কি লিখছে যে একটা ম্যাক অ্যাড্রেস, সেই ম্যাক অ্যাড্রেসটা কোন ইন্টারফেসের সাথে কানেক্টেড, এন্ড এখানে দেখেন একটা টিটিএল ভ্যালু অ্যাসোসিয়েটেড থাকে। টিটিএলটা কি? এই টিটিএলটা যেটা জানেন, টাইম টু লিভ, অথবা ওই পোর্টে মানে ওই পোর্টের সাথে কোন ম্যাক অ্যাড্রেসটা আসলে অ্যাটাচড, সেই ইনফরমেশনটা কতক্ষণ নিজের টেবিলের কাছে রাখবে। তো সুইচের ক্ষেত্রে যেগুলো হয় যে সুইচ কিন্তু মানে সুইচের মেমোরি, যেটা মেমোরি কিন্তু খুব বেশি থাকে না। তো আমরা হচ্ছে এখানে জাস্ট এজ এন এক্সাম্পল 6টা এন ডিভাইস নিয়ে আমরা আমরা আর কি এক্সাম্পল দেখতেছি। বাট ইন রিয়ালিটি ধরেন যে যে কোনো আইএসপির যদি ল্যানের কথা বলা হয়, তাহলে তো অনেক ডিভাইস কানেক্টেড থাকে একটা সুইচের সাথে। অথবা আমাদের ল্যাবের কথা চিন্তা করেন, যে কোনো ল্যাবে 40টা বা 50টা পিসি তো কানেক্টেড থাকেই একটা সুইচের সাথে। তো এই সুইচ গুলা প্রত্যেকটা ডিভাইসের ম্যাক অ্যাড্রেস কিন্তু স্টোর করে রাখা ওর পক্ষে সম্ভব হয় না। কারণ হচ্ছে ওর স্টোরেজ স্পেস বলেন বা মেমোরির কথা বলেন কম থাকে, লো থাকে। তো এই কারণে যেটা করা হয় যে একটা টিটিএল ভ্যালু, যে কতক্ষণ এই এন্ট্রিটা আমি সুইচের টেবিলের কাছে রেখে দিব, সেই জিনিসটা হচ্ছে আমরা সেট করে দিই। যে লেটস সে
আহ 60 মিনিট বা 120 মিনিট, সেটা আমরা সেট করে দিলাম। তো অতক্ষণের জন্য সেই এন্ট্রি গুলো আমার সুইচের টেবিলের কাছে আর কি থাকবে। এখন ইনিশিয়ালি কি হয়, তো আমরা ধরেন যে এই এটাকে যদি সোর্স ধরি, এখানে যেমন আছে এটা হচ্ছে সোর্স, এন্ড এ থেকে আমি এ প্রাইমে হচ্ছে একটা ফ্রেম পাঠাতে যাচ্ছি, তো এটা হচ্ছে আমার লেটস সে ডেস্টিনেশন। তো ইনিশিয়ালি কি হয়, ইনিশিয়ালি হচ্ছে যে এ থেকে যখন আমি এ প্রাইমের কাছে কোনো একটা ফ্রেম পাঠাতে চাই, সুইচটা তো আসলে জানে না যে ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসটা কি। ও সিম্পলি কি করতেছে, ও হচ্ছে এ থেকে যেই ফ্রেমটা পাচ্ছে, তো লেটস সে এই 1 নাম্বার যেই পোর্টটা বা 1 নাম্বার যে ইন্টারফেসটা, তো ও এই 1 নাম্বার ইন্টারফেসে একটা ফ্রেমকে মাত্র রিসিভ করলো। তো 1 নাম্বার ইন্টারফেসে যখন ফ্রেমটাকে রিসিভ করতেছে, ফ্রেমটাকে রিসিভ করার পরে ও সিম্পলি চেক করবে যে এই 1 নাম্বার ইন্টারফেসের সাথে আমি যে এর ম্যাক অ্যাড্রেসটা পাইলাম, এইটা নিজের যে ম্যাক অ্যাড্রেসের টেবিলটা, সেই টেবিলের মধ্যে এই এন্ট্রিটা এক্সিস্ট করে কিনা। তো যদি এন্ট্রিটা না এক্সিস্ট করে, তো কি করবে, ও সিম্পলি এই জিনিসটাকে অ্যাড করে রাখবে ওর এই নিজস্ব যে ম্যাক অ্যাড্রেস টেবিলটা তার সাথে। তো কি অ্যাড করবে, তো লেটস সে যে এই এ থেকে যে একটা ফ্রেম আসলো, তো এর ম্যাক অ্যাড্রেস এন্ড কোন ইন্টারফেস দিয়ে সেটা আসছে সেই জিনিসটা ও হচ্ছে সেভ করে রাখলো নিজের টেবিলের কাছে। যদি থাকতো তাহলে হচ্ছে এটা তো অবভিয়াসলি করতো না, বিকজ অলরেডি ওর কাছে এন্ট্রিটা আছে। যদি না থাকে একদম ইনিশিয়াল কেস যেটা, তো সেই কেসের জন্য ও কি করতেছে যে ম্যাক অ্যাড্রেস এন্ড কোন ইন্টারফেস দিয়ে ফ্রেমটা আসছে সেটাকে সেট করে রাখছে। তো টিটিএল ধরলাম যে লেটস সে 60 দেয়া আছে, কথার কথা আর কি। আচ্ছা, নেক্সট কি হবে, নেক্সট হচ্ছে যে এই 1 নাম্বার পোর্ট দিয়ে আসলো, তো সুইচ এখন চেক করবে যে যেই ডেস্টিনেশনের জন্য আমার প্যাকেটটা আসছে সেই ডেস্টিনেশনের ম্যাক অ্যাড্রেসটা সে জানে কিনা। তো এখন ইনিশিয়ালি কি হবে, পিসি হচ্ছে আমার যখন একটা প্যাকেটকে পাঠাচ্ছে, তো প্যাকেট পাঠানোর সময় তো অবভিয়াসলি হচ্ছে উপরের লেয়ারের ইনফরমেশন থাকবে, যে আইপি অ্যাড্রেস থাকবে, পোর্ট অ্যাড্রেস থাকবে। তো আইপি অ্যাড্রেস কিসে থাকবে, আইপি অ্যাড্রেস অবভিয়াসলি থাকবে ওর যে ডেস্টিনেশনে। বাট হচ্ছে আমাদের ডেস্টিনেশনের ম্যাক অ্যাড্রেসটা তো আমরা স্টিল জানি না। তো সেই ক্ষেত্রে কি হবে, সুইচ যেটা করে, সুইচ হচ্ছে আমরা আরপে যেটা দেখছিলাম বা এআরপি তে যেটা দেখছিলাম, যে কোনো কিছু না জানলে আমরা যেরকম ব্রডকাস্ট করে দিই, সবার কাছে পাঠিয়ে দিই, সুইচও এখানে সেম কাজটাই করবে। যে ও যখন দেখলো যে এই প্যাকেটটা যে ডেস্টিনেশন এ প্রাইম যে আসছে এখানে, তো ও যেহেতু জানে না, ও কি করতেছে, ও চেক করতেছে নিজের টেবিলের কাছে আবারও। তো ও চেক করে দেখলো যে আচ্ছা না, এ প্রাইমের জন্য যেই মানে যেই ইন্টারফেস দিয়ে পাঠানোর কথা সেই রিলেটেড কোনো ইনফরমেশন তো আমার কাছে নাই। তো কি করবে, ও সিম্পলি হচ্ছে প্রত্যেকটা ইন্টারফেস দিয়ে সেটাকে ব্রডকাস্ট করে দিবে, সুইচটা করবে আর কি। তো সুইচ হচ্ছে প্রত্যেকটা পোর্ট দিয়ে যখন ব্রডকাস্ট করলো, ওই এআরপি এর মতো সিমিলার কি হবে, যে সি প্রাইম যখন রিসিভ করতেছে, সি প্রাইম রিসিভ করে কি চেক করবে, যে ওর জন্য এই প্যাকেটটা আসছে কিনা, অবভিয়াসলি আইপি অ্যাড্রেসটা ম্যাচ করবে। তো যদি আইপি অ্যাড্রেসটা ম্যাচ না করে তাহলে কি, ও ড্রপ করে দিচ্ছে প্যাকেট। বি প্রাইম চেক দিবে, ও ড্রপ করবে। তো এইভাবে যাদের যাদের সাথে ম্যাচ করবে না, সবাই হচ্ছে সিম্পলি প্যাকেটটাকে ড্রপ করে দিবে। বাট যেহেতু এ প্রাইম এখন পাচ্ছে প্যাকেটটা, এ প্রাইম কি চেক করবে, এ প্রাইম দেখবে যে হ্যাঁ, এই আইপি অ্যাড্রেসের জন্য আসছে, ওই আইপি অ্যাড্রেসটা আমারই। তো যেহেতু ম্যাচ করতেছে আইপি অ্যাড্রেসটা, ও এখন অবশ্যই তাইলে একটা রিপ্লাই দিবে এই 4 নাম্বার যেই পোর্টটা, সেই পোর্টের থ্রুতে। যেহেতু 4 নাম্বারের পোর্টের থ্রুতে একটা রিপ্লাই আসছে, সুইচের এবার কি কাজ, সুইচ দেখতেছে যে আচ্ছা একটা প্যাকেট তো আমার 4 নাম্বার পোর্ট দিয়ে আসলো। যেহেতু 4 নাম্বার পোর্ট দিয়ে আসছে, সুইচের কাজই হচ্ছে যে যখনই কোনো একটা ফ্রেম ওর থ্রুতে পাস করবে, ও সিম্পলি চেক করবে যে ওই এন্ট্রিটা অলরেডি ওর কাছে আছে কিনা। যদি থাকে তাহলে তো কিছু করবে না, যদি না থাকে সেটাকে অ্যাড করে নেবে। যেহেতু এ প্রাইম অ্যান্ড ইন্টারফেস 4 এর কোনো ইনফরমেশন সুইচের কাছে নাই, ও সিম্পলি এই জিনিসটাকেও আবার নিজের কাছে অ্যাড করে নেবে। তো নিজের কাছে অ্যাড করলো, এ প্রাইম 4 নাম্বার ইন্টারফেস বা পোর্ট দিয়ে আসছে। এখন ওর কাজ হচ্ছে চেক করা যে এখন আমার ডেস্টিনেশন দিয়ে, তো এ প্রাইম রিপ্লাই পাঠাচ্ছে কাকে, এ প্রাইম রিপ্লাই পাঠাবে হচ্ছে এ কে। সুইচ দেখবে যে এ সম্পর্কিত কোনো ইনফরমেশন নিজের টেবিলের কাছে আছে কিনা। তো অবভিয়াসলি ও যখন চেক করবে, চেক করে দেখতেছে যে হ্যাঁ, এর ইনফরমেশন আমার কাছে আছে। কোন পোর্ট দিয়ে পাঠাবো তাহলে ফ্রেমটা, এই 1 নাম্বার পোর্ট বা 1 নাম্বার ইন্টারফেস দিয়ে পাঠাবো।
তো ও তখন যেটা করবে, এখন তো আর অবভিয়াসলি ব্রডকাস্ট করার দরকার নাই বিকজ ডেস্টিনেশন সে জানে। তো সুইচ এট দ্যাট পয়েন্ট এই এ দিয়ে বা ইন্টারফেস ওয়ান যেটা এদিক দিয়ে ফ্রেমটাকে সিম্পলি ফরওয়ার্ড করে দেবে। তো এইটাই হচ্ছে মেইনলি আমাদের সুইচের ওয়ার্কিং প্রিন্সিপাল বা ওয়ার্কিং প্রসেস, যে কিভাবে একটা সুইচ ফ্রেম গুলাকে একটা এন্ড ডিভাইস টু আরেকটা এন্ড ডিভাইসের কাছে কিভাবে আর কি পাঠায়। তো এই কারণে বলতেছে যে সেলফ লার্নিং। কেন সেলফ লার্নিং? বিকজ এই যে ফ্রেম গুলো যখন পাস করে সুইচটা থ্রুতে, অনলি দেনই কিন্তু ও এই যে নিজে নিজে এই জিনিসগুলো ফিগার আউট করে। যেহেতু নিজে নিজে ফিগার আউট করতেছে একটা ফ্রেমের ইনফরমেশন দেখে, এই কারণে বলতেছে যে সুইচ গুলো হচ্ছে সেলফ লার্নিং। আচ্ছা, তো নেক্সট যাই। তো এখানে হচ্ছে ওই যে যেই জিনিসটা বললাম আর কি, যে কোন প্রসেসে সুইচ আসলে কাজ করে সেটার জাস্ট একটা ছোট স্টেপ বাই স্টেপ প্রসেসের ডেসক্রিপশন মতন দিছে, চেক করেন আপনারা। এটা হচ্ছে যেই সিমুলেশনটা দেখালাম আঁকায়, ওইটাই কিভাবে কাজ করে সেটা। আর হচ্ছে, আচ্ছা এখানে যেটা আছে এটা হচ্ছে যে মাল্টিপল সুইচেস যদি আর কি কানেক্টেড থাকে সেই ক্ষেত্রে আর কি কিভাবে কাজ করে। তো ধরেন যে আমার এই এখানে যে এক্সাম্পল দিছে যে এ যদি আমার সোর্স হয় আর জি যদি হচ্ছে আমার ডেস্টিনেশন হয়, তো এই সব ক্ষেত্রে আর কি কিভাবে কাজ করে। তো ধরেন যে এখান থেকে সুইচের কাছে যখন ফার্স্টলি প্যাকেটটা আসবে, এস ওয়ান কি করতেছে, এস ওয়ান হচ্ছে এই এর ইনফরমেশন কোন পোর্ট দিয়ে আসছে সেটা নিজের টেবিলের কাছে সেভ করবে। এরপরে কি করবে, যেহেতু সে ব্রডকাস্ট করার কথা বা ফ্লাড করার কথা, এদিকে পাঠাবে প্যাকেট বা ফ্রেম। এখানে আরেকটা সুইচ, এই সুইচেরও কি করার কথা, এই সুইচও কি দেখবে যে আমার এই এ রিলেটেড যে ইনফরমেশন এটা কোন পোর্ট দিয়ে আসছে, এই পোর্টটা দিয়ে আসছে, তো এই পোর্টের ইনফরমেশন সহ ও নিজের কাছে সেভ করে রাখলো। সুইচের আবারও সেম কাজ, যেহেতু ও জানে না যে কোন দিকে পাঠানো লাগবে, স্পেসিফিক ডেস্টিনেশন তো বলতে পারবে না, এই কারণে কি করবে যে ওর এখন যতগুলো পোর্ট আছে সেদিক দিয়ে হচ্ছে সবগুলো আবার ফ্লাড করে দিবে। তো এভাবে আর কি ধরেন যে এই পোর্ট দিয়ে যখন এখানে আসবে, এস থ্রি কি দেখবে, এস থ্রিও দেখবে যে এই এর ইনফরমেশন এই পোর্ট দিয়ে আসছে, তো এটার সাথে অ্যাসোসিয়েট করে রাখবে এর ইনফরমেশনটা। আবার হচ্ছে জি এর সাথে যখন ম্যাচ করলো, জি যখন রিপ্লাই পাঠাবে, তো জি এর ইনফরমেশনটাও এই পোর্টের কাছে সেভ করে রাখলো। তো এইভাবে আর কি হচ্ছে অনেকগুলা যখন সুইচেস আর কি কানেক্টেড থাকে, তো প্রত্যেকটা সুইচ এভাবে হচ্ছে ওই সেলফ লার্ন করে আর কি, যে কোন পোর্টের সাথে কোনটা অ্যাটাচ থাকে বা কোন পোর্টের সাথে কোন ম্যাক অ্যাড্রেসটা সেভ করে রাখো, ওইটা ওর ওই ম্যাক অ্যাড্রেস যে টেবিলটা সেই টেবিলের মধ্যে ও আর কি সেভ করে রাখে। তো সুইচের আর কি কিভাবে কাজ করে বা ওয়ার্কিং প্রিন্সিপালটা এই পার্টি। আর ডেটা লিঙ্ক লেয়ারের এতটুকুই, এরপরে আর নাই। লাস্ট ক্লাসে আর কি যেটা যা যা বললাম সেটার সাথে এই একটা পার্ট। আচ্ছা, নেক্সট আসি হচ্ছে আমাদের লাস্ট চ্যাপ্টার, লেকচার 15, IPv6। তো IPv6 এর পুরাটাই বলতে গেলে থিওরিটিক্যাল একটা লেকচার। ম্যাক্সিমাম জিনিসই দেখবেন যে মানে ওই শর্ট কোয়েশ্চেন টাইপেরই আসবে এখান থেকে মেইনলি। তো একটু দেখেন। আচ্ছা, তো ফার্স্টে আসছে হচ্ছে আমাদের হেডারটা। হ্যাঁ, সো IPv4 এর হেডারের তো আমরা অলরেডি দেখছি যে কি কি ফিল্ড থাকে। সিমিলারলি IPv6 এও হচ্ছে অবশ্যই হেডারে ইনফরমেশন থাকবে, বাট এইটার হেডারটা হচ্ছে ভ্যারিয়েবল লেন্থ না আর কি, এটার হচ্ছে ফিক্সড লেন্থ করে দেয়া হচ্ছে। তো যেমন পাশাপাশি যদি দেখানো হয়, সো ফার্স্ট যেটা দেখার বিষয় সেটা হচ্ছে যে আমাদের IPv6 এর হেডারটা 40 বাইটস এর, এটা একদম ফিক্স করে দেয়া। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা এখানে হচ্ছে নো ফ্র্যাগমেন্টেশন অ্যালাউড। তার মানে IPv4 ফাংশনস লেকচার আমরা যেটা দেখছিলাম, যে আমরা কিন্তু এমটিইউ এর সাইজের উপর ডিপেন্ড করে হচ্ছে কোনো প্যাকেটকে আর কি আমরা ফ্র্যাগমেন্ট করতাম বা ভাগ ভাগ করতাম। বাট IPv6 এর জন্য বলে দেওয়া হয়েছে যে কোনো ফ্র্যাগমেন্টেশন আর কি অ্যালাউ করা যাবে না। এখন কথা হচ্ছে যে আমাদের এমটিইউ এর সাইজ কি তার মানে অলওয়েজ যে কোনো ডেটা প্যাকেটের সাইজের সমান হবে বা বেশি হবে, এমন তো না। এমন তো হইতেই পারে যে এমটিইউ এর সাইজ হচ্ছে কম, বাট আমার কাছে যে ডেটা প্যাকেট আছে সেটা সাইজ অনেক বেশি।
তো সেই ক্ষেত্রে স্টিল তো আমার ফ্র্যাগমেন্টেশন তো দরকার হবে, আদারওয়াইজ তো ওই এমটিইউ দিয়ে তো আমি প্যাকেট কোনোদিনই পাঠাইতে পারবো না। সো ওইটা কি করে বা ওই কেসটা আসলে কিভাবে হ্যান্ডেল করে ওইটারও হচ্ছে কিছু মানে ওয়ার্ক অ্যারাউন্ড আছে IPv6 এ, তো ওইটা চ্যাপ্টারের লাস্টের দিকে একটু দেখাচ্ছি। বাট আপাতত হচ্ছে যে আমাদের হেডার স্ট্রাকচারটা আসলে কেমন দেখতে। তো হেডারের জন্য এখানে মেইনলি দেখার বিষয় হচ্ছে যে ফার্স্টে যেটা দিতে দেখেন যে ভার্সন, তো এইটা মানে আনচেঞ্জ। IPv4 এর জন্য অবভিয়াসলি ভার্সনের এখানে 4 বসতো, এখানে এখন বসবে 6 যেহেতু IPv6 ইউজ করা হচ্ছে। এখানে হচ্ছে গ্রে কালারের যে ফিল্ড গুলো আছে, তো এই গ্রে কালারের ফিল্ড গুলো হচ্ছে IPv6 এ আর কি বাদ দেওয়া হয়েছে, এই কারণে আর কি গ্রে কালার। আর যেটা হচ্ছে এই গ্রিন কালার গুলার হচ্ছে একটা বলা যায় যে অল্টারনেটিভ আর কি IPv6 এ ইমপ্লিমেন্ট করা। যেমন IPv6 এর একটা ফিল্ডের নাম কি লেখা আছে যে ট্রাফিক ক্লাস। ট্রাফিক ক্লাসটা কি? তো ট্রাফিক ক্লাসটা হচ্ছে যে আমাদের IPv4 এ একটা ফিল্ড ছিল টাইপ অফ সার্ভিস নামে, TOS বলা ছিল আর কি। তো এইটার আন্ডারে ওই যে একটা জুমড আউট একটা ভার্সন দেখছিলেন আপনারা, যে প্রেসিডেন্স থাকে, দেন ডিলে থাকে, থ্রুপুট থাকে, এই কয়েকটা ফিল্ড থাকে আর কি, যে আমি যদি চাই কোনো প্যাকেটকে প্রেসিডেন্স দিব বা ইম্পর্টেন্স দিব, তো সেইগুলো আর কি দেয়া যায় তো এই টাইপ অফ সার্ভিস ফিল্ডটা দিয়ে। তো এই ট্রাফিক ক্লাসটা দিয়ে আসলে ওই সিমিলার কাজটা আর কি করা হয় IPv4 এ। ফ্লো লেবেলটা এটা এক্সট্রা একটা ফিল্ড, এটা IPv4 আগে ছিল না। তো এটা হচ্ছে একদম কমপ্লিটলি নিউ একটা ফিল্ড যেটা অ্যাড করছে IPv6 এ। এটা ডিটেলস নাই আপনাদের, বাট জাস্ট হচ্ছে একটু দেখে রাখবেন যে হ্যাঁ এটা একটা যে আলাদা ফিল্ড আছে হেডারের মধ্যে, জাস্ট এটা। এরপর আসছে হচ্ছে পেইলোড লেন্থ। পেইলোড লেন্থ হচ্ছে আমাদের IPv4 এ যেটা টোটাল লেন্থ ছিল, তো এইটার ওইটা এক্স্যাক্টলি সেম জিনিস আর কি। তো পেলোড বলতে বোঝাচ্ছে যে আমাদের ডেটা লেন্থটা আসলে কত। তো টোটাল লেন্থের মধ্যে কি কি ছিল, যে হেডার সাইজ ছিল সাথে ডেটা ছিল। তো পেলোডের মধ্যেও আমাদের হেডার থাকবে সাথে ডেটা কতটুকু। তো হেডার প্লাস ডেটা। তো হেডার কত? হেডার হচ্ছে এই যে 40 বাইট, আর ডেটা যতটুকু থাকে আর কি। নেক্সট হেডার, নেক্সট হেডারটা হচ্ছে নিউ একটা ফিল্ড। এই নেক্সট হেডার প্রোটোকল অলমোস্ট সিমিলার। আর হপ লিমিট, যেটা হপ লিমিট আর টিটিএল, এই যে টাইম টু লিভ, এই দুইটা সেম। তো টিটিএল দিয়ে আমরা কি করতাম, যে কতক্ষণ পর্যন্ত ওই প্যাকেটটা আর কি অ্যালাইভ থাকবে। তো প্রত্যেক হপে হপে গেলে এক এক করে মাইনাস হইতো। তো এখানেও সেম জিনিস, যে হপ লিমিট, যে কতগুলা হপ ক্রস করার পরে প্যাকেটটা আর কি ডেড হয়ে যাবে বা ইনভ্যালিড হয়ে যাবে। তো এই দুইটা জিনিস আর কি সেম, টাইম টু লিভ আর হপ লিমিট। আর সোর্স অ্যাড্রেস আইপি অ্যাড্রেস তো বেসিক্যালি IPv6 অ্যাড্রেস যেটা সেটা। আচ্ছা, এখানে আরেকটা ফিগার আছে, এই যে যে হেডার আমাদের 40 বাইট, আর পেলোড অ্যাকচুয়ালি কত বাইট পর্যন্ত হইতে পারবে সেটা। আচ্ছা, এক্সটেনশন হেডার, এটা এটা নতুন হচ্ছে একটা জিনিস। এক্সটেনশন হেডারটা কি? এক্সটেনশন হেডার সিমিলার টু আমাদের লিঙ্ক লিস্ট। তো লিঙ্ক লিস্টে যেরকম ছিল যে একটা হেডার থাকতো, রাইট? তো সেই হেডারের সাথে ডেটার যে পার্ট গুলো এভাবে আর কি লিঙ্ক করা থাকতো, যে একটার ইনফরমেশন আমি আরেকটার কাছে পাইতাম। জিনিসটা অনেকটা এরকম ছিল। তো সিমিলার টু দ্য লিঙ্ক লিস্ট, আমাদের এখানে এক্সটেনশন হেডার একটা ফিল্ড আসছে, যে আমার যেহেতু অ্যাকচুয়াল IPv6 হেডারটা 40 বাইটস ফিক্স করে দেয়া, তো কিছু কিছু জিনিস তো হয়তো বা আমার এক্সট্রা অ্যাড করতে হইতেই পারে, যেটা আমরা ধরেন IPv4 এ করছিলাম, যে অপশনস এন্ড প্যাডিং বলে একটা ফিল্ড ছিল, সেই প্যাডিং বা অপশন ফিল্ডের মধ্যে আমরা এক্সট্রা কিছু জিনিস আর কি প্রয়োজন মতন অ্যাড করে দিতাম। বাট যেহেতু 40 বাইটস এর হেডারটা ফিক্স রাখছে IPv6 এ, তো আমি তো চাইলেও 40 বাইটস এর মধ্যে তো কিছু অ্যাড করতে পারবো না। তো এই জন্য যেটা করছে যে ওই 40 বাইটসটা ফিক্স রেখে আমার অন্য অ্যাডিশনাল যে ইনফরমেশন গুলো আছে সেইটা এই এক্সটেনশন হেডারের থ্রুতে আর কি অ্যাচিভ করছে। তো এখানে কি থাকে, যে ধরেন আহ, এই TCP হেডার, যেটা TCP হেডার অ্যাজ ইন TCP যে সেগমেন্ট বা TCP যে লেয়ার, সেই লেয়ার থেকে কোন ইনফরমেশনটা আসছে সেটা। তো এই TCP হেডারের ইনফরমেশনের মধ্যে ধরেন এই ফ্র্যাগমেন্ট হেডার যেটা, এইটার ইনফরমেশনটা এর কাছে পাস করা থাকে। তো এই যে যে ভ্যালু গুলো এখানে দিচ্ছে, যে 6440, তো এই ভ্যালু গুলা দিয়ে আসলে বুঝে যে কোন টাইপের হেডার এগুলা। তো 0 বলতে বোঝাচ্ছে IP হেডার, 44 বলতে বোঝাচ্ছে হপ বাই হপ। তো এই কোডের সাথে হচ্ছে এই কোন টাইপের হেডার আমরা অ্যাড করতেছি সেই ইনফরমেশনটা কি অ্যাসোসিয়েটেড থাকে। তো এই
এইগুলার ডিটেলস আমাদের নাই। আমাদের জাস্ট হচ্ছে বোঝা লাগবে যে এক্সটেনশন হেডার জিনিসটা কি, যে কিভাবে আমরা এক্সট্রা ইনফরমেশন অ্যাড করি। তো এই হচ্ছে যেটা করি, যে ওই লিঙ্ক লিস্টের মতোই আমরা হচ্ছে একটা ইনফরমেশন বা কোন টাইপের হেডার আর কি অ্যাড করতেছি, বা কোন টাইপের এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতেছি, সেই জিনিসটা আমরা লিঙ্ক করে রাখি, আরেকটা জিনিসের সাথে লিঙ্ক করে রাখি। তো এখানে এই ফিগারটা দেখেন, এই যে নেক্সট হেডার যে ফিল্ডটা, তো নেক্সট হেডার ফিল্ডের মধ্যে দেখেন এই যে এই জিনিসটা যে আমি অ্যাড করছি সেইটার ইনফরমেশন এই নেক্সট হেডার ফিল্ডের মধ্যে অ্যাড করে দেওয়া। তো নেক্সট হেডারের মধ্যে দেখেন কি অ্যাড করছি, নেক্সট হেডার হচ্ছে আমার EH1 বা এক্সটেনশন হেডার 1, এইটার সাথে আমার কোনটা লিংক করা, EH2 বা এক্সটেনশন হেডার 2, এইটার ইনফরমেশন দেখেন আবার EH3 তে অ্যাড করছে, এন্ড সেটার সাথে আবার ইন্টার্ন এভাবে অ্যাড করছে। তো বেসিক্যালি আমার যা যা এক্সট্রা ইনফরমেশন আমি অ্যাড করতেছি সেই জিনিসগুলো আমার এই 40 বাইটস যেটা বেসিক ছিল, সেই 40 বাইটস এর পরে এই জায়গায় হচ্ছে সিম্পলি লিঙ্ক লিস্টের মতন করে আর কি জয়েন করা থাকে। এর পরে গিয়ে আমাদের অ্যাকচুয়াল যে ডেটা বা অ্যাকচুয়াল যে পেলোড, সেই পার্টটা আর কি স্টার্ট হয় এখানে। তো এখানে ওই এক্সটেনশন হেডার গুলা কি কি টাইপের আসলে হয়ে থাকে বা কি কি ইউজ করা হয় সেটার হচ্ছে জাস্ট একটা লিস্ট দিছে, যে হপ বাই হপ অপশনস আছে, দেন রাউটিং হেডার, ফ্র্যাগমেন্ট হেডার, এগুলার আর কি আপনাদের ডিটেলস নাই, জাস্ট সিম্পলি দেখানো যে হ্যাঁ এই এই টাইপের হেডার এক্সট্রা ইনফরমেশন হিসেবে অ্যাড করা হয় সেটা। আচ্ছা, তো এটা যেটা বললাম শেডেড ফিল্ড গুলো অ্যাবসেন্ট, যে তো এটা হচ্ছে আমার IPv4 এর হেডারটা। এখান থেকে এই কালারের যেই ফিল্ড গুলো এগুলো যে বাদ দেওয়া হয়েছে তো সেটা বোঝাইছে। আর ওই যে যেটা বললাম যে কোনটার সাথে আর কি কোনটার মিল আছে সেটা এখানে জাস্ট একটা স্লাইডে দিয়ে দিচ্ছে। আচ্ছা, তো নেক্সট আসি হচ্ছে যে আমাদের অ্যাকচুয়াল IPv6 এর অ্যাড্রেস গুলো কিভাবে দেখতে হয় বা ফরম্যাটিং আর কি কেমন থাকে। তো আমাদের IPv4 এর হচ্ছে ছিল 32 বিটস এর অ্যাড্রেস, IPv6 গুলা হচ্ছে 128 বিটস এর। এন্ড 128 বিটস আসলে কিভাবে ভাগ করে, তো ম্যাক অ্যাড্রেসে কিন্তু আমরা কি দেখছিলাম যে ম্যাক অ্যাড্রেসে আমাদের 48 বিটস থাকে। এই 48 এর ডিস্ট্রিবিউশন কেমন, তো 8 বিট থাকে ইন্টু 6টা অক্টেট। সো 6টা ব্লক, প্রত্যেক ব্লকের মধ্যে আমার 2টা করে হেক্সাডেসিমাল ডিজিট। তো হেক্সাডেসিমাল কে আমরা যখন বাইনারিতে কনভার্ট করি, একটা হেক্সাডেসিমাল ইজ ইকুয়াল টু 4 বাইনারি বিট। তো 2টা যদি আমার হেক্সাডেসিমাল ডিজিট থাকে তার মানে আমার একটা অক্টেটে 8টা বিট হচ্ছে। তো এটার হিসাব হচ্ছে যে আমরা ম্যাক অ্যাড্রেস গুলো যে লিখতাম সেটা হচ্ছে 8টা বিট ইন্টু 6টা অক্টেট ছিল। IPv6 এর হিসাবটা হচ্ছে যে সরি 32 না, তো এটা হচ্ছে 16। সো 16 ইন্টু 8টা অক্টেট which is equal to 128। তো 16 কেন, 16 বিকজ আমার একটা অক্টেটের মধ্যে হেক্সাডেসিমাল ডিজিট থাকে 4টা। তো লেটস সে যে এরকম এইটা আমার একটা অক্টেট। তো এই একটা অক্টেটের মধ্যে আমার ইচ হেক্সাডেসিমাল ডিজিট আছে হচ্ছে 4টা। এন্ড 4টা হেক্সাডেসিমাল ডিজিট মানে আমরা যখন বাইনারিতে নিই তো এটা তখন কত হবে, তো 4 × 4 is 16 বিট। তো পার অক্টেটে আমার 16 বিট করে থাকে, এন্ড অক্টেট আমার অ্যাকচুয়ালি আছে হচ্ছে 8টা। তো সেই হিসাবে আমরা IPv6 এর যে 128 বিটস পাচ্ছি সেটা আসছে। তো এখানে হচ্ছে একটা এক্সাম্পল আছে দেখেন, এই যে, তো দেখেন এখানে বিট আমার অক্টেট হচ্ছে 8টা, এন্ড প্রত্যেক অক্টেটে আমার হেক্সাডেসিমাল ডিজিট আছে 4টা করে। এন্ড আমাদের 32 বিটস এর যে IPv4 অ্যাড্রেস ছিল সেটা হচ্ছে আমরা মানে যখন লিখতাম আর কি ফরম্যাটটা, তো তখন কিন্তু আমরা অক্টেট গুলো ভাগ করতাম হচ্ছে ডট দিয়ে। ইন কেস অফ IPv6 আমরা দেখবো যে অক্টেট গুলোকে ভাগ করছে কোলন দিয়ে। এন্ড এই পুরা জিনিসটাকে বলে হচ্ছে যে স্ট্রিং নোটেশন, যে IPv6 কে আমরা যে যে ফরম্যাট আর কি লিখি, তো সেই ফরম্যাটটার নাম হচ্ছে স্ট্রিং নোটেশন। আচ্ছা, তো ফার্স্ট যে রুলটা আসে যে কিভাবে আর কি ফরম্যাটিংটা করা হয় বা কিভাবে অ্যাড্রেসটা লেখা হয়, সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা অক্টেটে যদি লিডিং জিরো থাকে, তো লিডিং জিরো বলতে কি, যে একটা অক্টেটে যদি শুরুর থেকে আর কি কয়েকটা জিরো থাকে, তো ওই জিরো গুলাকে আমরা আর কি অমিট করে লিখতে পারি।
তো পুরা যদি আমরা 8টা অক্টেটের মানে ফুল একটা IPv6 অ্যাড্রেস যদি লিখি, তো এটা মেনি কেসেসে হচ্ছে রিডান্ডেন্ট হয়ে যায়, বিকজ হচ্ছে এত বড় একটা আইপি অ্যাড্রেস লেখা তো আসলে টাইম কনজিউমিং বলেন বা প্রসেসিং এর জন্য বলতে পারেন যে টাইম বেশি লাগে। তো এই ক্ষেত্রে যেটা করা হয়েছে যে আমাদের ফুল লেন্থের যেই বা ফুললি এক্সপ্যান্ডেড যে IPv6 অ্যাড্রেসটা আছে, সেই অ্যাড্রেসটাকে আমরা হচ্ছে শর্ট করছি বা কমায় আনছি, ছোট করে আনছি। তো এই রুল 1 যেটা, রুল 1-এ হচ্ছে ওইটাই বলছে যে শর্ট করার একটা ওয়ে বা শর্ট করার কিভাবে আর কি শর্ট করি সেটার প্রসেসটা। তো ফার্স্ট প্রসেসটাই হচ্ছে যে যদি আমার লিডিং কোনো জিরো থাকে, সেই লিডিং জিরো গুলোকে আমরা অমিট করতে পারি। তো এই এক্সাম্পলটা যদি দেখেন একদম ফার্স্টের এটা, এখানে এই অক্টেটটা দেখেন 09C0। তো 09C0 জন্য একদম লিডিং জিরো বলতে কোনটা, একটা জিরো আসছে। তো যেটা করছে এই একটা জিরোকে দেখেন আমরা এখানে অমিট করে দিচ্ছি। তো অমিট করে জাস্ট কোন পার্টটুকু রাখছি, 9C0 রাখছি। এগুলা কি লিডিং জিরো? 130F বা 2031, এগুলা কিন্তু লিডিং জিরো না। যেহেতু এগুলো লিডিং জিরো না, সেই কারণে কিন্তু আমরা এটাকে অমিট করতে পারবো না, এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। তো অনলি ইন কেস অফ লিডিং জিরো আমরা সেই জিরো গুলাকে আর কি বাদ দিতে পারবো। আর আরেকটা জিনিস হচ্ছে যে কোনো অক্টেটে যদি 4টা হেক্সাডেসিমাল ডিজিটে এরকম জিরো হয়, সেই 4টা হেক্সাডেসিমাল ডিজিটকে আমরা একবারে একটা জিরো দিয়ে মেনশন করতে পারি। তো এইভাবে আর কি। পরেরটা তো সিমিলার, দেখেন ফুল অক্টেট যেটা জিরো, সেটাকে একটা জিরো দিয়ে লিখতে, এখানেও সেম, এখানেও সেম। অ্যান্ড লাস্টের যে অক্টেটটা, এখানে দেখেন লিডিং জিরো কয়টা, তো লিডিং জিরো হচ্ছে 3টা। যেহেতু 3টা লিডিং জিরো আছে, ওই 3টা জিরোকে আমরা অমিট করে অনলি 5 কে রাখছি। সিমিলারলি লাস্টের এক্সাম্পলটা, এখানে প্রত্যেকটা অক্টেটের ভ্যালু জিরো। তো প্রত্যেকটা অক্টেটের সবগুলা জিরো না লিখে আমরা প্রতি অক্টেটে জাস্ট একটা একটা করে আর কি জিরো লিখি। তো এটা হচ্ছে ফার্স্ট রুল, যে আপনাকে ধরেন কোয়েশ্চেনে দেওয়া হয়েছে যে একটা ফুল লেন্থ IPv6 অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে, তো ওইখান থেকে আপনাকে বলা হতে পারে যে এটাকে শর্ট করতে বা জিরো গুলাকে আর কি রিমুভ করতে। অথবা ধরেন উল্টাটাও বলতে পারে যে একটা শর্ট এন্ড IPv6 অ্যাড্রেস আছে, এটাকে আপনাদের হচ্ছে এক্সপ্যান্ড করা লাগবে বা অ্যাকচুয়ালি মানে দেখতে কেমন হইতো সেটা আর কি লেখা লাগবে। তো এটা হচ্ছে গেল ফার্স্ট রুলটা, যে কিভাবে আর কি আমরা শর্ট করি IPv6 অ্যাড্রেস গুলা। আর এইটা হচ্ছে আরেকটা রুল, তো রুল 2টা কি, রুল 2 হচ্ছে আমার কোনো IPv6 অ্যাড্রেস এই ব্লকের মধ্যে, মানে এই রুল 2টা আসছে হচ্ছে আফটার শর্টেনিং দ্য অ্যাড্রেস। মানে রুল 1-এ কি করলাম, রুল 1-এ হচ্ছে আমি জিরো গুলাকে আর কি সরাই আনলাম। রুল 2টা হচ্ছে ওইটারই কন্টিনিউয়েশন, যে কোনো যদি আমার কনজিকিউটিভ স্ট্রিংস অফ জিরো থাকে, যেমন এই পুরো অ্যাড্রেসটার মধ্যে যদি দেখি, এইখানে আমার 3টা অক্টেটে পাশাপাশি জিরো আছে। তো এই পাশাপাশি 3টা জিরোকে আমরা যেটা করি যে এরকম ডাবল কোলন দিয়ে রিপ্রেজেন্ট করি। তো এটা তাহলে কেমন আসবে, এরকম আসবে 1080। এই 3টা জিরোকে আমরা সরাই একটা ডাবল কোলন লিখছি, এন্ড বাকিটা যেমন ছিল সেভাবে বসে গেছে। এটা এটা তাহলে কেমন হবে, তো এখানে হচ্ছে আমার কনজিকিউটিভলি এই পুরা এই ব্লকটা জিরো আছে। তো এই পুরা এই ব্লকটা জিরোর জন্য আমরা সিম্পলি কি করবো, FF01 থাকবে, এরপরে ডাবল কোলন, দেন লাস্টে 101। তো এই যে FF01 ডাবল কোলন 101। এই ক্ষেত্রে কি, এই পুরাটা ডাবল কোলন হয়ে যাবে, এই যে ডাবল কোলন দেন লাস্টে যা থাকে তাই। এন্ড এই পুরাটা যেহেতু সবগুলা জিরো, তো সবগুলা জিরোর জন্য সিম্পলি 2টা ডাবল কোলন। তো রুল 1 থেকে যেটা শর্ট হয়ে আসছে ওইটাকে আরো শর্টেন করার প্রসেস হচ্ছে রুল 2টা। আচ্ছা, এখন রুল 2 এর আবার হচ্ছে একটা কেস আছে। কেসটা কি, যে এই ডাবল কোলনটা আপনি মাল্টিপল টাইমস একটা অ্যাড্রেসের মধ্যে ইউজ করতে পারবেন কি পারবেন না সেটা। তো যেমন আমার যদি এই অ্যাড্রেসটা দিয়ে দেয়া হয়, এই শর্ট এন্ড অ্যাড্রেসটা ধরেন আপনাকে দিয়ে দিচ্ছে, এর মধ্যে দেখেন ডাবল কোলন কয়টা ইউজ করছে, 2টা। এখন কথা হচ্ছে যে অ্যাকচুয়াল অ্যাড্রেসটার তাহলে ডিস্ট্রিবিউশনটা কেমন হবে, মানে আপনি কি এইটা দেখে তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আসলে এই ব্লকের মধ্যে কয়টা জিরো বসছে, কারণ আপনার এখানে ভিজিবল কয়টা ব্লক আছে, আপনি এখানে দেখতে পারতেছেন যে 4টা ব্লক আপনার ভিজিবল।
চারটা ব্লক ভিজিবল মানে কি, আমার একটা IPv6 অ্যাড্রেসের টোটাল ব্লক থাকে বা টোটাল অক্টেট থাকে কয়টা? আটটা থাকে। আটটার মধ্যে আপনি দেখতে পারতেছেন চারটা, তার মানে কি আরো বাকি আছে চারটা। এখন এই যে চারটা বাকি আছে, এই চারটা বাকি থাকার ডিস্ট্রিবিউশনটা কেমন ওটা তো আপনার বোঝা লাগবে, আদারওয়াইজ আপনি তো ধরেন এক্সপ্যান্ড করতে পারতেছেন না অ্যাড্রেসটা, বা আপনি যে একটা ডিভাইসকে দিচ্ছেন সেই ডিভাইস তো আসলে ফিগার আউট করতে পারবে না যে এই চারটার তাহলে ডিস্ট্রিবিউশন কেমন হবে। তো এই কারণে যেটা করছে যে মানে রুলটা হচ্ছে যে একটা অ্যাড্রেসের মধ্যে আপনি ডাবল কোলন নোটেশন অনলি একবার ইউজ করতে পারবেন, তো একটা প্লেসে আর কি। যে আপনি যদি এইখানে ইউজ করেন, এইখানে আপনি ইউজ করতে পারবেন না, অথবা এখানে যদি ইউজ করেন দেন এখানে ইউজ করতে পারবেন না। সো একটা অ্যাড্রেসের মধ্যে ডাবল কোলন নোটেশন অনলি ওয়ান্স বা একবার থাকবে। তো প্রবলেমটা কেন আসছে, প্রবলেমটা থাকার কারণই হচ্ছে এটা যে ধরেন আপনার ডাবল কোলন দুইবার ইউজ করছেন অ্যাড্রেসের মধ্যে, তো এখানেও থাকতে পারে এইভাবে, আবার এখানেও এরকম দুইটা করে থাকতে পারে, কারণ আপনার হচ্ছে মানে গোলটা কি, গোল হচ্ছে আপনার চারটা অক্টেট আপনার মিসিং আছে, আর চারটা অক্টেটের ডিস্ট্রিবিউশন বুঝবেন কিভাবে। তো ডিস্ট্রিবিউশন এইভাবেও থাকতে পারে, আবার একই জায়গায় তিনটা, এক জায়গায় একটা, আবার এখানে একটা, এখানে আবার তিনটা থাকতে পারে। তো আপনার তো আসলে বোঝার ওয়ে নাই যে ডিস্ট্রিবিউশনটা আসলে কেমন। তো এই কারণে যেটা করা লাগে যে একটা অ্যাড্রেসের মধ্যে অনলি ওয়ান্স আপনি ডাবল কোলনটা ইউজ করতে পারবেন, এটাই হচ্ছে ওই রুল 2 এর যেই কেসটা সেটা। আচ্ছা, দেন আসছে হচ্ছে রিপ্রেজেন্টিং IPv6 অ্যাড্রেস। তো আমাদের IPv4 এ কি ছিল যে আমাদের সাবনেট মাস্ক আলাদা করে মেনশন করা লাগতো, যে একটা অ্যাড্রেসের সাথে আমার 255 বা স্ল্যাশ নোটেশন দিয়ে বোঝানো লাগতো যে কতটুকু পর্যন্ত নেটওয়ার্ক অ্যাড্রেস। তো এখানে এসে যেটা করছে সেটা হচ্ছে আমাদের IPv6 অ্যাড্রেসের সাথেই, মানে আমরা আগে আর কি যেটাকে প্রিফিক্স মাস্ক হিসাবে চিনতাম আর কি, তো সিমিলার টু দ্যাট, যে ওই স্ল্যাশ নোটেশন দিয়ে যতটুক বলা হবে অতটুক পর্যন্তই হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস। এন্ড এইটা হচ্ছে মানে আলাদা করে আমাদের যেটা ক্যালকুলেট করা লাগতো IPv4 এ, যে আমার স্ল্যাশ দেখে আমার আগে বোঝা লাগতো যে আচ্ছা স্ল্যাশ সিক্সটিন মানে 16 বিট পর্যন্ত নেটওয়ার্ক, ওই হিসাবে আমরা সাবনেট মাস্কটা ক্রিয়েট করতাম। বাট এখানে আলাদা করে সাবনেট মাস্কের আর কি প্রয়োজন হয় না। আমরা যদি মানে রাউটারের কথা যদি চিন্তা করি, আমরা রাউটারের মধ্যে একটা IPv6 অ্যাড্রেস যদি প্রিফিক্স মাস্কের সাথে লিখে দিই, ও তাইলে ওই কমান্ড দেখেই বুঝে ফেলে যে আচ্ছা কতটুক পার্ট আমার নেটওয়ার্ক, কতটুক পার্ট আমার হোস্ট, আমার আলাদা করে আর কি সাবনেট মাস্কটা দেয়া লাগে না। তো সেটাই আর কি এখানে বলছে যে নো মোর নেট মাস্ক, সেটা। আচ্ছা, তো এখানে যেমন আছে 64, তো 64 বলতে কি বোঝাচ্ছে, এই ফার্স্টে যে চারটা অক্টেট, ফার্স্টে চারটা অক্টেট মানে কয় বিট, 64 বিট। তো সিম্পলি যে 64 বিটস পর্যন্ত আমার নেটওয়ার্ক বোঝাচ্ছে, আর বাকি এই পার্টটা হচ্ছে আমার হোস্টের পার্ট। তো এই যে নেটওয়ার্ক পার্ট এইটা, এন্ড হোস্টের পার্ট এইটা। রেঞ্জ এটা কিভাবে হলো, তো ডাবল কোলন জিরো মানে কি, এখানে হচ্ছে আপনার চারটা অক্টেটে জিরো বসবে, কারণ আপনি আপনার কাছে ভিজিবল কতটুকু আছে, আপনার কাছে ভিজিবল আছে প্রথম চারটা অক্টেট। তো অবভিয়াসলি বাকি আছে আরো চারটা অক্টেট। এখন ওই চারটা অক্টেট যে বাকি আছে সেইটার পার্ট হচ্ছে এইটা। তো এখান থেকে আপনার আইপি অ্যাড্রেস শুরু এন্ড শেষ কোথায় হবে, অবভিয়াসলি সবগুলো এফ, কারণ আমরা হেক্সাডেসিমাল নিয়ে কাজ করতেছি। তো বাইনারিতে সবগুলো ওয়ান বসাইলে কি হয়, হেক্সাডেসিমালে সেটা এফ আসে। তো এটা হচ্ছে আপনার রেঞ্জটা বোঝাচ্ছে। তো যে কোনো আইপি অ্যাড্রেস মানে IPv6 অ্যাড্রেস আর কি, কোনো IPv6 অ্যাড্রেসের পরে আমরা যখনই স্ল্যাশ দিয়ে আর কি কোনো নাম্বার লিখে দিই, তো সেইটা ইন্ডিকেট করবে যে এতগুলা বিট পর্যন্ত হচ্ছে আমার নেটওয়ার্কের বিট। তো আগে আর কি যে কনসেপ্টটা ছিল ওইটাই, জাস্ট রিপ্রেজেন্টেশনটা একটু ডিফারেন্ট। আচ্ছা, IPv6 অ্যাড্রেসেরও আবার টাইপ আছে। তো ইউনিকাস্ট তো অলরেডি জানেন যে 1 to 1 যেটা। মাল্টিকাস্ট কি, মাল্টিকাস্ট হচ্ছে যে গ্রুপ অফ ডিভাইসেস বা গ্রুপ অফ কম্পিউটার আর কি। তো IPv6 এর ক্ষেত্রে যেটা আসছে যে আলাদা করে আমাদের ব্রডকাস্ট কোনো অ্যাড্রেস আর কি রাখে নাই এই সিস্টেমে। সো অনলি এই তিনটাই আছে এখন। কথা হচ্ছে যে ব্রডকাস্ট কি তাহলে মানে দরকার নাই, ব্রডকাস্ট তো অবভিয়াসলি আমি যদি প্রত্যেকটা ডিভাইসকে কোনো মেসেজ পাঠাইতে চাই, আমার তো স্টিল ব্রডকাস্ট করা লাগবে। তো এটার জন্য যেটা করছে যে মাল্টিকাস্টের মধ্যে আর কি ব্রডকাস্টটাকে ইমপ্লিমেন্ট করছে, যে আলাদা করে কোনো ব্রডকাস্ট না রেখে মাল্টিকাস্টের মধ্যে কিছু টুইকিং করে বা কোনো বিট চেঞ্জ করে যাতে প্রত্যেকটা ডিভাইস পাইতে পারে সেই হিসাবে ব্রডকাস্ট আর কি করা যায়। একটা নতুন আসছে, সেটা হচ্ছে এনিকাস্ট। এনিকাস্টটা কি,
এনিকাস্ট সিমিলার টু মাল্টিকাস্ট, বাট এখানে যেটা হয় যে একটা সোর্স থেকে আমরা মানে মাল্টিপল ডেস্টিনেশন বা মাল্টিপল ডিভাইসেস এর কাছেই প্যাকেটটা যায়, বাট রিপ্লাইটা আসে হচ্ছে ক্লোজেস্ট কোনো সার্ভার বলেন বা ক্লোজেস্ট কোনো ডিভাইস বলেন তার কাছ থেকে। তো হচ্ছে ধরেন যে এখানে যদি এরকম 3টা পিসি থাকে বা 3টা হোস্ট থাকে, তো 3জনই আর কি পাবে। তো এনিকাস্টে যেটা হচ্ছে যে 3জনই প্যাকেটটা পাচ্ছে, বাট লোকেশন চেক করে দেখা যায় যে হয়তোবা এইটা হচ্ছে আমার ক্লোজেস্ট সবচেয়ে। তো যেহেতু এটা সবচেয়ে ক্লোজেস্ট, তো ও যেটা করবে যে ও একটা রিপ্লাই দিবে, এন্ড ওই রিপ্লাইটার মানে এই প্রসেসটাকে আর কি বলতেছে যে এনিকাস্ট অ্যাড্রেস বা এনিকাস্ট করা সেটা। তো যেটা বললাম, আলাদা করে ব্রডকাস্ট অ্যাড্রেস রাখা হয় নাই। অল নোডস মাল্টিকাস্ট, যেটা অল নোডস মানে কি যে আমার সাথে যতগুলা নোড কানেক্টেড আছে সবগুলা নোডকে আমি মাল্টিকাস্ট করব। তো ওইটাও তো আর কি বলতে গেলে মানে জাস্ট ঘুরায় বলো যে আমি আলাদা করে ব্রডকাস্ট করতেছি না, বা সবাইকে আমি আর কি মাল্টিকাস্ট করতেছি। তো সবাইকে মাল্টিকাস্ট করা মানেই তো আসলে ব্রডকাস্ট করা। তো এটাই বোঝাইছে যে আলাদা করে ব্রডকাস্ট নাই, বাট আমরা আর কি জাস্ট কয়েকটা জায়গায় বা কয়েকটা বিটে চেঞ্জ করে আমরা হচ্ছে প্রত্যেকটা ডিভাইসকে আর কি জানাইতে পারি। ওইটাই ব্রডকাস্টের কাজটা করে দেয় সেটা। আচ্ছা, নেক্সট আসছে হচ্ছে আমাদের আরো কয়েকটা টাইপের অ্যাড্রেস আছে, ইউনিকাস্টের আন্ডারেই পড়ে এটা। তো ফার্স্ট এটা হচ্ছে যে ইউনিকাস্ট গ্লোবাল অ্যাড্রেস। তো গ্লোবাল অ্যাড্রেস আমরা লাস্ট কোথায় দেখছি? নেটে দেখছি। তো নেটের মধ্যে পাবলিক অ্যাড্রেস ছিল, প্রাইভেট অ্যাড্রেস ছিল। তো IPv6 এর জন্য পাবলিক অ্যাড্রেস গুলাকে আর কি আপনারা ধরতে পারেন যে এটা ইউনিকাস্ট গ্লোবাল অ্যাড্রেস বলে এগুলাকে। অ্যান্ড এখানে হচ্ছে যেটা বললাম পুরাপুরি থিওরি চ্যাপ্টার, তো এই কয়েকটা স্লাইড হচ্ছে একটু গো থ্রু করবেন, মানে এখান থেকে আর কি আলাদা করে তেমন কিছু আসা নাই। যেগুলো আসে সেগুলো একটু মেনশন করি। তো এই টেবিলটা আপনাদের দরকার, এই পুরা টেবিলটা। এই টেবিলের মধ্যে কোন পার্টটা দরকার? এই ভ্যালু গুলা। তো ধরেন গ্লোবাল ইউনিকাস্ট বলে দিচ্ছে, তো আপনার জানা লাগবে যে গ্লোবাল ইউনিকাস্ট বলতে যে আসলে এই পার্টটা বোঝাচ্ছে। বা ধরেন আপনাকে বলে দিচ্ছে যে একটা ইউনিক লোকাল ইউনিকাস্ট। ইউনিক লোকাল ইউনিকাস্ট বলতে আপনার বোঝা লাগবে যে FC00/7। সো আপনাদের এই ম্যাপিংটা আর কি জানা লাগবে। কোথায় জানা লাগবে? এটা হচ্ছে সামনে ছোট একটা ম্যাথ আছে, সেই ম্যাথের জন্য জানা লাগবে। তো ওইখান থেকে আর কি আমি একটু রিলেট করাই দিব। বাট জিনিসটা হচ্ছে যে আমার ইউনিকাস্ট অ্যাড্রেসেরই আর কি কয়েকটা টাইপ আছে, এন্ড সেই ইউনিকাস্ট অ্যাড্রেস গুলো আসলে কেমন দেখতে বা নেটওয়ার্কের পার্টটা কতটুক থাকে সেটা হচ্ছে এই টেবিলের আর কি ইনফরমেশনটা আছে। তো এখানেও সিমিলার আমাদের IPv4 এর মতন। এখানে আমাদের জাস্ট হিসাবের সুবিধার জন্য বা আমরা এই লেভেলে যতটুকু দেখবো সেটা হচ্ছে যে যেহেতু আমাদের IPv6 অ্যাড্রেসের টোটাল আছে 128 বিট, আমরা ধরে নিই হচ্ছে যে প্রথম 64 বিটস আমাদের নেটওয়ার্কের পোর্শন। তো নেটওয়ার্ক আমরা অলওয়েজ এখানে ধরে নিচ্ছি 64। আর ইন্টারফেস আইডি যেটা, এই ইন্টারফেস আইডিটাই হচ্ছে আমাদের হোস্ট। তো IPv4 এ যেমন ছিল যে নেটওয়ার্ক প্লাস হোস্ট মিলায় হচ্ছে আমাদের 32 বিট, এখানেও সিমিলারলি তো 64 হচ্ছে নেটওয়ার্ক, 64 হচ্ছে হোস্ট, দুইটা মিলে আমাদের 128 বিট হয় আর কি সেটা। এইটা দেখাইছে যে কিভাবে আসলে ওই নেটওয়ার্কের পোর্শন গুলা কিভাবে আর কি ভাগ করে ডিফারেন্ট অর্গানাইজেশন, সেটা আর কি জাস্ট একটা টেবিল দেখাইছে। আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই পার্টটা, যে নেটওয়ার্ক পার্টের মধ্যে আর কি আমরা ভাগ করছি। তো আমাদের হচ্ছে 64 বিটস এর যেটা হোস্ট ছিল বা ইন্টারফেস আইডি ছিল, এই পার্টটাতে আমরা আর কি কোনো কাজ এখন আপাতত করব না। তো VLSM যেমন আমরা করছিলাম, VLSM এ কি করছিলাম যে আমরা হোস্ট সাইড থেকে কিন্তু রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা হোস্টের বিট গুলাকে আর কি চেঞ্জ করে করে, মানে প্রিফিক্স মাস্টার চেঞ্জ করে করে আমরা হোস্ট রিকোয়ারমেন্ট ফিল আপ করছি। বাট এখন যেটা এখানে দেখা লাগবে সেটা হচ্ছে যে আমার নেটওয়ার্কের পার্ট যেটা 64 ছিল, সেই 64 এর মধ্যে আমরা দুইটা ব্রেকডাউন করছি, একটা হচ্ছে 48 বিটস আর একটা হচ্ছে 16 বিটস। তো 16 বিটসটা হচ্ছে আমার সাবনেটের জন্য। সো IPv4 এ আমরা সিমিলারলি যেরকম সাবনেটিং করছি যে নেটওয়ার্ক থেকে রাইট সাইডে গিয়ে বা হোস্টের সাইডে গিয়ে কিছু বিট ভাড়া নিয়ে আমরা হচ্ছে কি করতাম যে সাবনেট ক্রিয়েট করতাম। এখানেও সিমিলারলি ওই যে নেটওয়ার্কের যে 64 বিটসটা ছিল, সেই 64 থেকে আমরা 16 বিট রেখে দিচ্ছি সাবনেট করার জন্য, আর বাকি 48 বিটস রাখছি হচ্ছে গ্লোবাল রাউটিং। তো গ্লোবাল রাউটিংটা অ্যাজ ইন ওই যে টেবিলে আগের স্লাইডে যেটা দেখালাম যে ওখানে
শুরুর দিকে যে পার্ট গুলা দেওয়া ছিল ওগুলাকে আর কি আমরা গ্লোবাল রাউটিং বলি বা গ্লোবাল রাউটিং প্রিফিক্স বলি। তো ওই গ্লোবাল রাউটিং এর সাথে এই 16 বিটের যেই সাবনেট পার্ট এটা রাখা হয়েছে। আর এটা হচ্ছে সিম্পলি ফিউচার প্রুফিং এর জন্য, যে আমার কিন্তু IPv6 অ্যাড্রেস এখনো কিন্তু এভাবে ইউজ হওয়া শুরু হয় নাই বা ওই স্কেলে এখনো যায় নাই। তো একটা পর্যায়ে আসবে যখন আমার IPv4 এর মতোই IPv6 কেও সাবনেট করা লাগবে। তো জাস্ট ফিউচার প্রুফিং এর কথা চিন্তা করেই হচ্ছে এই 16 বিটের জন্য আমরা সাবনেটের আর কি পার্টটাকে আলাদা করে রাখি, জাস্ট ফর ফিউচার পারপাস, আর কিছু না। তো এখানে ওই একই জিনিস, যে কে কোন পার্ট নিয়ে কাজ করে বা কে কোন পার্ট গুলো আর কি ভাগ ভাগ করে দেয় সেটা এখানে দেয়া। নেক্সট আমাদের আসছে হলো, আচ্ছা, স্পেশাল অ্যাড্রেস। স্পেশাল অ্যাড্রেসের মধ্যে এই দুইটা একটু মানে জাস্ট শর্ট কোশ্চেনের জন্য দেখবেন, সেটা হচ্ছে আনস্পেসিফাইড অ্যাড্রেস আর লুপ ব্যাক অ্যাড্রেস। আনস্পেসিফাইডটা কি? আনস্পেসিফাইডটা হচ্ছে যে কোনো, ধরেন আপনি পিসি, আপনার নতুন পিসি আর কি, পিসি বিল্ড করতেছেন, এন্ড হচ্ছে পিসি বিল্ড করতেছেন মানে আপনার পিসি এখনো নট আ পার্ট অফ দ্য নেটওয়ার্ক। তো নেটওয়ার্কের পার্ট না হওয়া মানে কি, অবশ্যই আপনার কাছে এখনো আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক বা ডিফল্ট গেটওয়ে হ্যান ত্যান কিছুই নাই। এখন কথা হচ্ছে যে আপনি কোনো একটা সফটওয়্যার হচ্ছে আপনার ইনস্টল করা লাগছে আপনার পিসিতে। এখন ওই সফটওয়্যারের আবার হচ্ছে একটা আইপি অ্যাড্রেস দরকার হয়, যে মানে ফর ইটস ইনস্টলিং পারপাস আর কি, যে ও যদি ইনস্টল হওয়া লাগে, তো ইনস্টল হইতে গেলে ওর আর কি একটা মানে নিজের ডিভাইসের আর কি আইপি অ্যাড্রেস প্রয়োজন হয়। এখন আপনার পিসির নাই আইপি অ্যাড্রেস, বাট আপনার যে অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করতেছেন বা সফটওয়্যার ইনস্টল করতেছেন তার আবার আইপি অ্যাড্রেস দরকার। তো সেই ক্ষেত্রে কি করে? সেই ক্ষেত্রে হচ্ছে যে নিজেই নিজেকে আর কি একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে, দেন আইপি অ্যাড্রেসটা অ্যাসাইন করে দেন ওই সফটওয়্যারের যে ইনস্টলেশন পারপাসের যে কাজটা সেটা আর কি ফুলফিল করে। তো এই যে অ্যাড্রেসটা নিজেকে দিচ্ছে, এটা কিন্তু ওর নেটওয়ার্কের আন্ডারের কোনো অ্যাড্রেস না। এটা সিম্পলি ও নিজে থেকে একটা জেনারেট করে, নিজে থেকে জেনারেট করে একটা অ্যাড্রেস আর কি দেয়। তো যেমন আপনাদের ল্যাবে প্রজেক্ট যেহেতু করে ফেলছেন, ডিএইচসিপি যদি কোনো কারণে আইপি অ্যাড্রেস কাজ না করে, দেখবেন যে একটা এরর মেসেজ দেয় যে ডিএইচসিপি ফেল। আপিপা নামে একটা প্রোটোকল আছে, APIPA। তো এইটার আন্ডারে হচ্ছে ও কি করে, নিজের থেকে একটা 169 ওয়ালা অ্যাড্রেস নিজেকে নিজে আর কি অ্যাসাইন করে ফেলে। তো সিমিলার টু দ্যাট, যে আমি যখনই আমার নিজের পিসি নিজের থেকে নিজেকে আর কি একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতেছে, তো ওই আইপি অ্যাড্রেসটাকে আমরা বলতেছি হচ্ছে যে একটা আনস্পেসিফাইড অ্যাড্রেস, যে মানে ওর আর কি নিজেকে রেফার করার জন্য একটা অ্যাড্রেস দরকার, সেই জন্য এই অ্যাড্রেসটা আসছে সেটা। এন্ড এটাকে IPv6 এ আমরা এইভাবে আর কি নোটিফাই করি। সো দুইটা কোলন, দুইটা কোলন মানে কি, সবগুলো আমার জিরো, এন্ড /128। তো এটা হচ্ছে ওই অ্যাড্রেসটা আর কি, স্পেসিফাইড অ্যাড্রেস। আর লুপ ব্যাকটা কি? সো লুপ ব্যাক অ্যাড্রেসটা হচ্ছে ওই আহ, আপনাদের 370 বলেন বা ওয়েব ডেভেলপমেন্টের কোনো প্রজেক্টের জন্য যখন আর কি দরকার হয় যে সার্ভারের লোকাল হোস্ট যেটা, তো সার্ভার হচ্ছে আর কি অ্যাকচুয়াল সার্ভার তো আপনার কাছে নাই। মানে আপনি হচ্ছে যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করেন, ওয়েবসাইটটাকে যখন ডিপ্লয় করতেছেন, তো ওয়েবসাইট ডিপ্লয় করার পরে আপনার ওয়েবসাইটের রিকোয়েস্ট গুলা হ্যান্ডেল করবে কে? অবশ্যই একটা সার্ভার করবে। ওয়েব সার্ভারের কাছে রিকোয়েস্ট গেলে, এইচটিটিপি রিকোয়েস্ট গেলে দেন হচ্ছে একটা রিপ্লাই আসে। এমন কথা হচ্ছে যে সার্ভার তো আসলে নাই, তো রিকোয়েস্ট দিলে রেসপন্সটা করবে কে? তো এই কারণে হচ্ছে যেটা হয় যে আমরা ওই যে 370 প্রজেক্ট যখন করছেন, তখন অ্যাপাচি সার্ভার থাকে বা ওই যে কি জানি ওয়াইন্যাম্প নাকি, খেয়াল নাই, মনে আসতেছে না, যাই হোক। তো ওইগুলা দিয়ে আমরা আর কি যখন সার্ভার রান করতাম, তো সার্ভার গুলা কি করতো যে নিজের পিসিতে আর কি একটা মেকশিফট বা ভার্চুয়াল একটা সার্ভার ক্রিয়েট করতো, দেন ওই সার্ভারের সাথে আমরা আর কি ওয়েব পেজটা রিকোয়েস্ট করে দেখতে পারতাম। তো লুপ ব্যাক অ্যাড্রেসটা আর কি ওই ক্ষেত্রে ইউজ করতেছে, যে আমার হচ্ছে নিজে আর কি নিজে একটা সার্ভার ক্রিয়েট করলো, এন্ড ওই ভার্চুয়াল ওই সার্ভারটার সাথে আর কি যোগাযোগ করে আমার রিকোয়েস্ট গুলার রেসপন্স আসে সেই টাইপের। তো ওইটা হচ্ছে কিভাবে রিপ্রেজেন্ট করে এইভাবে। তো এটা মানে কি? এটা মানে হচ্ছে এর আগে 7টা অক্টেটে আমার জিরো বসছে, তো সবগুলা জিরো, এন্ড লাস্টে এখানে আর কি ওয়ান আছে।
তো এই দুইটা হচ্ছে স্পেশাল দুইটা অ্যাড্রেস যেটা আর কি ইউজ করা হয়। আচ্ছা, নেক্সট আসছে হচ্ছে ইউনিক লোকাল ইউনিকাস্ট। তো এটা হচ্ছে ওই যে টেবিলে দেখছিলেন যে প্রিফিক্সটা আর কি কেমন হয় সেটা। এগুলো জাস্ট এই পার্ট গুলো মনে রাখলেই হবে, যে ইউনিক লোকাল ইউনিকাস্ট বলতে কি অ্যাড্রেস বোঝাচ্ছে, এইটা জাস্ট মনে রাখলেই হবে। দেন আছে লিঙ্ক লোকাল ইউনিকাস্ট। এখানে তো স্কোপ বুঝাইছে যে কোন অ্যাড্রেস গুলা বা কোন টাইপের অ্যাড্রেস গুলা কোন স্কোপের জন্য ইউজ হয় সেটা। আচ্ছা, মাল্টিকাস্ট যেটা বলছে যে মাল্টিকাস্টের অ্যাড্রেস গুলা আমাদের ইউজ হয় এই যে এফএফ দিয়ে আর কি, সবগুলা ওয়ান দিয়ে স্টার্ট হচ্ছে সেটা। আচ্ছা, মাল্টিকাস্ট অ্যাড্রেসের মধ্যে দুইটা ফিল্ড আছে, ফ্ল্যাগ আর স্কোপ নামে। তো এই স্কোপ যে ফিল্ডটা, এই স্কোপ ফিল্ডের ভ্যালু দিয়ে আসলে ডিটারমাইন করে যে আমি কোন গ্রুপ অফ কম্পিউটার্স বা কোন গ্রুপ অফ নেটওয়ার্ককে আর কি মেসেজটা পাঠাতে চাচ্ছি। তো ধরেন আমার যদি এই ফিল্ডের মধ্যে জিরো ইউজ করি, তো জিরো ইউজ মানে এটা রিজার্ভ পারপাসের জন্য ইউজ করছে। দেন যদি ওয়ান থাকে তো নোড লোকাল, টু মানে লিঙ্ক লোকাল। তো এগুলো হচ্ছে স্কোপ বুঝাচ্ছে যে ধরেন আমার একটা অর্গানাইজেশনের মধ্যে আমি চাচ্ছি যে অনলি এই কোর্সের যারা স্টুডেন্ট তাদেরকে আমি একটা ইনফরমেশন দিব। তো ধরেন ওই কোর্সের যেহেতু আমি ইনফরমেশন অনলি দিতে চাচ্ছি, তো এখানে ওইটার একটা কোড আমি ইউজ করব। বাট দেন আমি ধরেন স্কোপটাকে একটু বাড়াতে চাই যে আচ্ছা শুধু একটা কোর্স না, আমি পুরো ডিপার্টমেন্টকে কিছু একটা জানাবো। তো ডিপার্টমেন্টকে যেহেতু স্কোপটা একটু বেড়ে গেল, সেই ক্ষেত্রে ওটার কোড আবার আলাদা। দেন ধরেন যে এখন ডিপার্টমেন্ট না, এখন আপনি মাল্টিপল ডিপার্টমেন্টকে জানাবেন বা ফুল ইউনিভার্সিটিকে জানাবেন। তো ওই ক্ষেত্রে আবার আরেকটা স্কোপ আসতেছে। তো ডিফারেন্ট স্কোপের উপর ডিপেন্ড করে এরকম ডিফারেন্ট আর কি ভ্যালু সেট করা আছে, এন্ড ওই ভ্যালু গুলা দেখে আর কি হচ্ছে বুঝতে পারে যে কোন টাইপের আর কি মাল্টিকাস্টম করতে চাচ্ছি সেটা। তো এই যে এখানে ওই স্কোপের আর কি ছবিটা দিচ্ছে যে নোড লোকাল, নোড লোকাল মানে যে জাস্ট নিজের পিসির সাথে আর কি ধরেন যোগাযোগ করতেছে। দেন লিঙ্ক লোকাল মানে একটা সুইচের আন্ডারে যারা। সাইট লোকাল বলতে বোঝাচ্ছে যে ধরেন মাল্টিপল সুইচেস আছে। দেন যখনই অর্গানাইজেশনের স্কোপে আসবে, যে একটা অর্গানাইজেশনের মধ্যে ধরেন যে অনেক ফ্লোর বা অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, তো ওই পুরা ডিপার্টমেন্টকে তখন বোঝানোর জন্য যে অর্গানাইজেশন লোকাল। তো এরকম আর কি ডিফারেন্ট স্কোপের উপর ডিপেন্ড করে আবার মাল্টিকাস্ট অ্যাড্রেসের কোড গুলো আর কি চেঞ্জ হয় সেটা। আচ্ছা, তো এনিকাস্ট যেটা বললাম। হ্যাঁ, নেক্সট আমাদের আসছে আইপিভি6 অ্যাড্রেস ম্যানেজমেন্ট। তো এটা হচ্ছে ম্যাথের যে পার্টের কথা বলতেছিলাম সেটা। তো আইপিভি6 অ্যাড্রেস ম্যানেজমেন্ট অ্যাজ ইন আমাদের আইপিভি6 অ্যাড্রেস গুলো কিভাবে ক্রিয়েট করা হয় বা কিভাবে অ্যাসাইন করা হয় কোনো ডিভাইসকে। তো হচ্ছে চারটা মেথড আছে। ফার্স্ট যেটা স্ট্যাটিক অ্যাসাইনমেন্ট ইউজিং আ ম্যানুয়াল ইন্টারফেস আর কি। তো স্ট্যাটিক অ্যাসাইনমেন্ট অ্যাজ ইন যে এখানে দুইটা পার্ট দেখবেন, একটা হচ্ছে স্ট্যাটিক আর এই দুইটা হচ্ছে যে ডাইনামিক। তো ডাইনামিক অ্যাড্রেস আমরা কিসে দেখছি, ডিএসসিপি তে দেখছি, যেটা আইপিভি4 এ ছিল। আর স্ট্যাটিকটা কোনটা ছিল, যে আমরা ম্যানুয়ালি আর কি কোনো ডিভাইসে গেলাম, সেই ডিভাইসে গিয়ে একটা আইপি অ্যাড্রেস বসাই দিয়ে আসলাম, সেটা হচ্ছে আমাদের স্ট্যাটিক ছিল। তো স্ট্যাটিকের হচ্ছে দুইটা পার্ট বা দুইটা টাইপ। তো একটা স্ট্যাটিক হচ্ছে যে ম্যানুয়াল ইন্টারফেস আইডি। তো ইন্টারফেস আইডি কোনটা ছিল, ইন্টারফেস আইডি হচ্ছে আমাদের যে হোস্ট পার্ট, সেই হোস্ট পার্টটা। তো এই হোস্ট পার্টের অ্যাড্রেস যদি আমি নিজে নিজে একটা ক্রিয়েট করে কোনো ডিভাইসকে দিয়ে আসি, সেটাই হচ্ছে আমার স্ট্যাটিক অ্যাসাইনমেন্ট ইউজিং ম্যানুয়াল ইন্টারফেস আইডি। পরেরটা কি, ইউআই64। এইটা হচ্ছে একটা অ্যালগোরিদম, ইউআই64টা। ইউআই64 যেটা করে সেটা হচ্ছে যে আমার ম্যাক অ্যাড্রেসটাকে ইউজ করে ও নিজে নিজে একটা আইপিভি6 অ্যাড্রেস ক্রিয়েট করে। দেন ওইটাকে আর কি নিজের কাছে নিজে অ্যাসাইন করে দেয় অ্যাজ এন আইপি অ্যাড্রেস। তো এই দুইটা হচ্ছে আমার স্ট্যাটিক। আর এই পরের দুইটা আসছে হচ্ছে ডাইনামিক, যে কিভাবে কোনো রাউটার বলেন বা কোনো ডিএসসিপি সার্ভার বলেন, তাদের কাছ থেকে কিভাবে আমি একটা আইপিভি6 অ্যাড্রেস পাই সেটা। তো ফার্স্টটা হচ্ছে, এটা হচ্ছে আমার কমান্ড। নর্মালি আমরা আইপিভি4 এ কি করতাম, আইপি অ্যাড্রেস লিখতাম। দেন এই পার্টে থাকতো হচ্ছে আমার অ্যাকচুয়াল আইপি অ্যাড্রেসটা। আর দেন কি থাকতো, সাবনেট মাস্কটা থাকতো। এখানে দেখেন কিভাবে চেঞ্জ হয়েছে। তো আইপি এর জায়গায় আমরা এখন ইউজ করতেছি আইপিভি6 অ্যাড্রেসের মতোই আছে।
আর এইটা হচ্ছে দেখেন আমরা একবারে কিন্তু পুরো অ্যাড্রেসটা লিখে দিচ্ছি। তো 64 বলতে বোঝাচ্ছে যে 64 বিটস পর্যন্ত আমার নেটওয়ার্ক, আর এই পুরাটা হচ্ছে আমার অ্যাড্রেসটা। তো এইভাবে আর কি কোনো একটা ইন্টারফেসে গিয়ে সেই ইন্টারফেসে আমরা আইপি অ্যাড্রেসটা বসাইতে পারি স্ট্যাটিক্যালি, যেটা সেটা। আর স্ট্যাটিকের সেকেন্ড যে পয়েন্টটা ছিল ইউআই 64, ইউআই 64 এর ফুল ফর্ম হচ্ছে এক্সটেন্ডেড ইউনিক আইডেন্টিফায়ার। তো এইটা এটা কি করে, খুবই সিম্পল একটা ম্যাথ। ও হচ্ছে আমাদের ম্যাক অ্যাড্রেস যেটা, সেই ম্যাক অ্যাড্রেসটাকে চেঞ্জ করে ইন্টু অ্যান আইপি অ্যাড্রেস। তো ম্যাক অ্যাড্রেস আমরা আসলে কি জানি? ম্যাক অ্যাড্রেস জানি হচ্ছে 48 বিটস। এখন ম্যাক অ্যাড্রেস হচ্ছে 48 বিট। আমাদের আহ, কি বলে আইপিভি6 অ্যাড্রেস, আইপিভি6 অ্যাড্রেস হচ্ছে আমাদের 128 বিটের। আমরা এখানে যে পয়েন্ট গুলো দেখতেছি এগুলো হচ্ছে অনলি ইন্টারফেস আইডি পার্ট। ইন্টারফেস আইডি বলতে কোনটা বলছি? ইন্টারফেস আইডি মানে হোস্টের পার্ট। সো 128 বিটস এর মধ্যে হোস্ট পার্ট কতটুকু? 64। এখন কথা হচ্ছে যে আমি এই 48 বিটস এর একটা ম্যাক অ্যাড্রেসকে কিভাবে 64 বিটের ইন্টারফেস আইডিতে চেঞ্জ করব? কারণ হচ্ছে সমস্যা কি হতো, আমি যদি ডাইরেক্টলি একটা ম্যাক অ্যাড্রেসকে ইউজ করতাম অ্যাজ অ্যান আইপিভি6 অ্যাড্রেস, তো আমার তো বিট তো ম্যাচ করতো না, কারণ এখানে তো বিট কয়েকটা শর্ট আছে। 48 দিয়ে আমি তো অবভিয়াসলি হচ্ছে একটা ইন্টারফেস আইডি তো ক্রিয়েট করতে পারতেছি না, কারণ ইন্টারফেস আইডি ক্রিয়েট করার জন্য আমার দরকার হচ্ছে 64 বিট। তো এই জায়গাটাই হচ্ছে আমাদের এই ইউআই 64 যে অ্যালগোরিদম সেটা আসছে, যে ও কি করে এই 48 বিটস এর সাথে আরো এক্সট্রা 16 বিট এনে জিনিসটাকে 64 বানায়। তো 48 ছিল আমার ইনিশিয়ালি, এটা ম্যাক থেকে আসছে। আমি কি করি, এই 48 এর মধ্যেই 16 বিট আরো অ্যাড করি। এই 16 বিট অ্যাড করার পরে যে 64 বিটটা পাই, এই 64 বিটটা হচ্ছে আমার এই হোস্ট বা ইন্টারফেস আইডির পার্ট। তো এই জিনিসটা কিভাবে করে দেখেন, এই জিনিসটাকে হচ্ছে ধরেন এটা র্যান্ডম একটা ম্যাক অ্যাড্রেস 009027। যেটা করবে, আমার ম্যাক অ্যাড্রেসের 48 বিটস এর ডিস্ট্রিবিউশনটা কেমন? তো 6টা অক্টেট থাকে। তো 6টা অক্টেটের মধ্যে যেটা করে যে 3টা অক্টেট, লেফট সাইডে যে 3 অক্টেট আর রাইট সাইডে যে 3 অক্টেট, এইটার মাঝখানে একটা ব্লক বসায়। কি ব্লক? FFFE বা এই যে এটা। তো এই ব্লকটাকে ইনসার্ট করা হয়। এই ব্লকটা ইনসার্ট করলে কি হচ্ছে, এখানে কত বিট আছে? এখানে অবভিয়াসলি 16 বিটস আছে। তো এই যে এখানে যে হিসাবটা লিখলাম যে আমরা 16 বিট যে অ্যাড করি, এই 16 বিট অ্যাড করার বিষয়টা আমরা বেসিক্যালি অ্যাড করতেছি হচ্ছে এই ম্যাক অ্যাড্রেসটার মধ্যে। তো ম্যাক অ্যাড্রেস যেহেতু আমার 6টা অক্টেট, আমি সিম্পলি 3টা অক্টেটের মাঝখানে এই FFFE এই ব্লকটাকে আর কি ইনসার্ট করা হয়। তো ইনসার্ট করার পরের কাজটা কি? পরের কাজটা হচ্ছে যে আমার সিম্পলি জিনিসটাকে রিডিস্ট্রিবিউট করে দেয়া। তো রিডিস্ট্রিবিউট করে দেয়া মানে কি, আমার হচ্ছে আইপিভি6 অ্যাড্রেস গুলো দেখতে কেমন হয়, আমার প্রত্যেকটা অক্টেটে হচ্ছে 4টা করে ডিজিট থাকে। তো 4টা করে যে ডিজিট থাকে, আমার তাইলে রিঅ্যারেঞ্জমেন্টটা হবে হচ্ছে এমন যে এই ফার্স্টের 4টা হবে আমার ফার্স্ট অক্টেট, তো 0090। এরপরে কি আছে? এরপরে আছে 27 আছে, সাথে আমি মাঝখানে অ্যাড করলাম কোন পার্টটা? এই FFFE, রাইট? এই সিরিয়ালে অ্যাড করছি। তো 27 যদি আমার দুইটা হেক্সাডেসিমাল নাম্বার হয়, এর পরের দুইটা হেক্সাডেসিমাল কত হওয়া উচিত? এই FF হওয়া উচিত। তো আমার এখানে আসবে হচ্ছে 27FF। এটা গেল আরেকটা অক্টেট। নেক্সট কি? তো FF নিছি আমি। FF নেওয়ার পরে আমার কি আসছে? FE আসছে। তো এখানে FE বসাবো। আর FE এর পরে কে আছে? এই 17 আছে। তো 17টা এখানে বসবে। আর লাস্টে কি? লাস্টে আছে এই 4টা নাম্বার। তো এটা হবে আরেকটা অক্টেট। তো FC0F। এই যে 48 বিটসটাকে দেখেন, আমি কিন্তু এখন একটা 64 বিটের ইন্টারফেস আইডি অথবা হোস্ট আইডি যেটাকে আর কি বলতেছি সেটাই কনভার্ট করে ফেলছি, জাস্ট সিম্পলি মাঝখানে একটা FFFE ব্লকটাকে ইনসার্ট করে। তো এই যে এই
চারটা অক্টেট ওয়ালা যে পার্টটা পাইলাম, এটা হচ্ছে আমার EUI64 অ্যালগোরিদম যে ইউজ করে আমি একটা আইপি অ্যাড্রেস বানাচ্ছি সেটার একদম ফার্স্ট স্টেপ। এটার পরে আরেকটা এক্সট্রা কাজ আছে, সেই কাজটা কি? সেটা হচ্ছে এই যে ফার্স্ট অক্টেটটা, তো এই ফার্স্ট অক্টেটের সেকেন্ড যে ডিজিটটা, তো সেকেন্ড ডিজিট হচ্ছে 0। এই জিরোকে আমি যদি বাইনারিতে ব্রেক ডাউন করি কত আসে? চারটা জিরো আসবে। এই যে চারটা জিরো আসলো, এইটার যে থার্ড বিট, এই থার্ড বিটকে আমার বিট ফ্লিপ করা লাগবে। তো বিট ফ্লিপ করলে কি হবে? এই জিরো হচ্ছে সিম্পলি 1 হয়ে যাবে। তো কি করলাম আবার একটু রিভিউ করি, সেটা হচ্ছে যে FFFE ব্লকটা এন্টার করার পরে আমার ফার্স্ট যে অক্টেটটা, সেই ফার্স্ট অক্টেটের যে সেকেন্ড ডিজিট, সেকেন্ড ডিজিটের থার্ড বিটটাকে আমি ফ্লিপ করতেছি। বা আমি যদি একদম ওভারঅল একটা কথা বলি, আমি যদি ফার্স্ট অক্টেটের কথা থেকে ডাইরেক্টলি এখানে আসতে চাই, তাহলে কত নাম্বার বিট হয়? 7 নাম্বার বিট হয়। কেন? এখানে আমার চারটা আছে, এই জায়গায় চারটা বিট আছে, ঠিক তারপরে কি চারটা বিট। তো আমি যদি একদম লেফট সাইড থেকে বা MSB থেকে যদি কাউন্ট করি, তাইলে এই যে বিটটাকে আমি ফ্লিপ করলাম, সেই ফ্লিপ করা বিটটা হচ্ছে আমার 7 নাম্বার বিট ফ্রম MSB সাইড। তো এই যে এটাকে যে ফ্লিপ করলাম, ফ্লিপ করার পরে তাহলে এটা কত আসতেছে? তো এটা হচ্ছে আমার আসবে কত? তো 0010 মানে হচ্ছে এটা 2। আর এখানে ছিল কত? 0 ছিল, 9, 0 ছিল। আর বাকিটা হচ্ছে যা ছিল সেটা, এটা এখানে বসে পড়বে। তো এখন আমি যেই ফুল পার্টটা পেলাম, এই ফুল পার্টটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ইন্টারফেস আইডি বা অ্যাকচুয়াল হোস্ট আইডিটা। তো FFFE আগে অ্যাড করা লাগে, এরপরে সিম্পলি এই 7 নাম্বার যে বিটটা, এই 7 নাম্বার বিটটাকে আমরা ফ্লিপ করে দিই। দেন এখান থেকে যে পার্টটা পাচ্ছি সেই পার্টটাই হচ্ছে আমার হোস্ট বা ইন্টারফেসের পার্ট। তো EUI64 দিয়ে আমরা সিম্পলি ওই ইন্টারফেস পার্টটাকে আর কি ক্যালকুলেট করি ফ্রম আ ম্যাক অ্যাড্রেস। এখন কথা হচ্ছে যে আপনাদের ম্যাথটা কিভাবে থাকবে। তো ম্যাথের একদম ফার্স্ট পার্ট হচ্ছে এটা, ইন্টারফেস আইডি যেটা বলে দিচ্ছে, সেই ইন্টারফেস আইডি ক্রিয়েট করতেছি আমরা EUI64 এই অ্যালগোরিদমটা দিয়ে। এখন এটার সাথে অ্যাডেড যেটা থাকে সেটা হচ্ছে যে একটা ফুল IPv6 এর অ্যাড্রেস আপনাদের ক্রিয়েট করতে বলবে। তো এখন আমরা যে পার্টটা করলাম, এটা কিন্তু অনলি 64 বিট, মানে ইন্টারফেস আইডি আর কি যেটা আমরা ক্রিয়েট করলাম, এটা হচ্ছে অনলি 64 বিট। এখন এর আগে আরো 64 আছে, সেটা হচ্ছে আমাদের ওই যে গ্লোবাল রাউটিং বা নেটওয়ার্কের যে পার্টটা। তো এই 64টার জন্য আপনাদের হচ্ছে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করা থাকবে। যে ধরেন আপনাদেরকে বলে দিছে এইভাবে যে আপনার গ্লোবাল রাউটিং বা নেটওয়ার্ক পার্টটা হচ্ছে এরকম যে 1C00, তো এভাবে বলে দিছে। তাহলে আপনি হচ্ছে এই এতটুক পার্ট যে বলে দিল, এই এতটুক পার্ট বলে দেওয়া মানে আপনার ফুল অ্যাড্রেসের শুরুতে সিম্পলি এই জিনিসটা আপনার এখন বসানো লাগবে। তো এইটা হচ্ছে প্রথম 64 বিটস এর পার্ট, মানে নেটওয়ার্কের পার্ট। আর বাকি যেটা ইউআই দিয়ে ক্যালকুলেট করলেন, এটা হচ্ছে নেক্সট 64 বা ইন্টারফেস আইডির পার্ট। এই পুরাটা মিলায় হচ্ছে আপনার একটা ফুল লেন্থের IPv6 এর অ্যাড্রেস ক্রিয়েট হচ্ছে। তো এই ভ্যালুটা মানে যে নেটওয়ার্ক পার্টে কি ভ্যালু বসবে, সেটা ইদার আপনাদের কোয়েশ্চেনে মেনশন করে দেওয়া থাকতে পারে, অথবা আপনাকে ডাইরেক্টলি একটা ক্রিয়েট করতে বলবে। কোনটার উপর ডিপেন্ড করে? এই যে যে টেবিলটা মুখস্থ করতে বলছিলাম, সেই টেবিলটার উপরে। এই যে এই টেবিলটা, তো এখান থেকে আপনার ধরেন বলে দিচ্ছে যে একটা লিঙ্ক লোকাল অ্যাড্রেস ক্রিয়েট করতে, অথবা একটা গ্লোবাল ইউনিকাস্ট অ্যাড্রেস ক্রিয়েট করতে। তো যদি এরকম জাস্ট এই পার্টটা বলে দেয়, তো আপনার কিন্তু ফুল অ্যাড্রেসটা ক্রিয়েট করার জন্য এই ভ্যালুগুলো জানার দরকার। এই কারণেই বলছি যে এই ম্যাপিংটা আর কি আপনাদের মুখস্থ থাকা লাগবে। তো ধরেন আপনার বলছে যে লিঙ্ক লোকাল একটা অ্যাড্রেস ক্রিয়েট করতেছে। লিঙ্ক লোকাল অ্যাড্রেস বলতে আপনি কি জানেন? FE80::10। তো আপনি তাহলে কি করবেন? আপনার যে ম্যাথটা করছেন, সেই ম্যাথে সিম্পলি এই জিনিসটা অ্যাড করা লাগবে ইন দ্য গ্লোবাল পার্ট। সো FE80::, দেন এই পার্ট স্ল্যাশ
10। এই পুরা জিনিসটা হচ্ছে আপনার এখন IPv6 অ্যাড্রেসটা হবে। তো এইভাবে একটা ম্যাক অ্যাড্রেস দিয়ে দিল, সেই ম্যাক অ্যাড্রেস থেকে কিভাবে ফুল লেন্থের একটা IPv6 অ্যাড্রেস ক্রিয়েট করতে হয় সেই জিনিসটা হচ্ছে আপনাদের বলে দিল। এটার সাথে আরো কিছু জিনিস অ্যাডেড থাকতে পারে, যে ধরেন আম, এটা তো ক্রিয়েট করছেন, দেন এটাও আপনি জানেন, সাথে আপনার একটা সাবনেট আইডি দিয়ে দিচ্ছে। তো ধরেন যে সাবনেট আইডি হচ্ছে এরকম 1000। তো সাবনেট আইডিটা তাহলে কোথায় বসাবেন? বসানোর জায়গাটা হচ্ছে ছবিতে ছিল এই যে এখানে। তো ইন্টারফেস আইডি একদম লাস্টে বসে, ঠিক তার আগে আপনার সাবনেট আইডি, এর আগে হচ্ছে গ্লোবাল রাউটিং প্রিফিক্স। তো গ্লোবাল রাউটিং প্রিফিক্স তাহলে লিঙ্ক লোকালের জন্য হচ্ছে FE80 ডাবল কোলন, সাবনেট আইডি কত বললাম? 1000 বলছি, সাথে EY64 দিয়ে যে পার্টটা আপনারা ক্যালকুলেট করলেন /10। এই পুরাটা হচ্ছে এখন আপনার IPv6 যে অ্যাড্রেসটা ক্রিয়েট করছেন সেটা। আচ্ছা, তো পরের স্লাইডে আরেকটা এক্সাম্পল আছে, এটা চেক করে দেখেন। আচ্ছা, নেক্সট আসছে হচ্ছে আমাদের ICMP ভার্সন 6। ICMP ভার্সন 4 কি ছিল? পিং ছিল আর ট্রেস রুট ছিল। সিমিলারলি এখানেও ICMP ভার্সন 6 আছে, এন্ড এইটার কিন্তু হচ্ছে ইনফরমেশন ওই যে নেক্সট হেডার যেটা বা এক্সটেনশন হেডার যেটা, সেই হেডারের ইনফরমেশনের সাথে আর কি অ্যাড করা থাকে, যে লিংক করা থাকে যেটা সেটা। তো এখানে কয়েকটা জিনিস, যেমন আহ এইটা পাথ এমটিইউ ডিসকভারি, এই জিনিসটা কি? তো যেটা বললাম, আমাদের কিন্তু IPv6 এ ফ্র্যাগমেন্টেশন অ্যালাউড না, মানে আমাদের কিন্তু হেডারের মধ্যে ফ্র্যাগমেন্টেশন করার জন্য কোনো ইনফরমেশন কিন্তু রাখা হয় নাই। সো ইস্যু যেটা বললাম, যে আমার স্কিল তো দরকার হইতে পারে জিনিসটাকে ফ্র্যাগমেন্ট করা। তো এই কারণে যেটা করা হয় যে এই পাথ এমটিইউ ডিসকভারি যে প্রসেসটা, সেই প্রসেসটা আর কি চালানো হয় ফ্রম দ্য সোর্স। তো এটা কি করে, যে একটা সিম্পলি ডামি প্যাকেট, ডেটা প্যাকেট না, ডামি প্যাকেট যেটা করে যে সোর্স থেকে আর কি ফরওয়ার্ড করা হয়। তো যদি এমটিইউ এর সাথে ম্যাচ না করে, যে ধরেন আমার এমটিইউ বলা আছে যে 2000, আর আমার ইনিশিয়াল যে প্যাকেটটা পাঠাইলো সোর্স সেটা হচ্ছে যে লেটস সে 3000 আছে। তো ও কি করবে, যে যখনই ওই রাউটার থেকে জিনিসটাকে ফরওয়ার্ড করা হচ্ছে, তো ও তখন কি করবে, অবভিয়াসলি এমটিইউ টাকে চেক দিবে। তো এমটিইউ দেখতেছে যে আমার অ্যাকচুয়াল প্যাকেট সাইজের থেকে ছোট। তো যেহেতু অ্যাকচুয়াল প্যাকেট সাইজের থেকে ছোট, তাইলে হচ্ছে ও তো অবভিয়াসলি পাঠাইতে পারবে না প্যাকেটটাকে। তো এই যে প্যাকেটটাকে যে পাঠাইতে পারতেছে না, এই জিনিসটা ও তখন হচ্ছে সোর্সকে আবার জানায়। তো আইসিএমপি তে আমরা মেইনলি কি দেখছি, যে আমরা কিন্তু এরর মেসেজ দেখে বুঝতে পারি যে কি করা লাগবে বা নেক্সট স্টেপটা কি হওয়া উচিত। ট্রেস রুটে যেমন ছিল আর কি, যে একটা এরর মেসেজ দেখে আমরা ডিসাইড করতাম যে হ্যাঁ আমরা ডেস্টিনেশনে পৌঁছাই গেছি। তো এখানেও কিন্তু সিমিলার টাইপের জিনিস, যে যেই পয়েন্ট থেকে আমার প্যাকেটটা ফেরত আসতেছে, যে হ্যাঁ এমটিইউ কম, তুমি প্যাকেটটাকে ফরওয়ার্ড করতে পারবা না। তো ওই এরর মেসেজ দেখে যেটা করে, যে ও তখন এমটিইউ সাইজ মানে প্যাকেটের সাইজটাকে ও নিজের থেকে মানে ফ্রম দ্য সোর্স আর কি সেটাকে ছোট করে দেয়। তো লেটস আমাদের এমটিইউ ছিল 2000, আর ও ইনিশিয়ালি প্যাকেট পাঠাইছিল হচ্ছে 3000 ইনিশিয়াল প্যাকেট। তো যেহেতু 3000 যাইতে পারবে না, ও ফেরত আসলো আমার সোর্সের কাছে। সোর্স যেটা করবে, ও সোর্স থেকে 3000 সাইজের প্যাকেট না পাঠায় এটাকে আরো ছোট করে পাঠাবে। তো লেটস সে যে 2500 করে পাঠাইলো। তো 2500 যাবে, 2500 কি প্রবলেম হবে, ও আবারও যাইতে পারবে না, আবার ফেরত আসবে। এবার আরো ছোট করে পাঠালো, যে 2000 করে পাঠালো। যেহেতু 2000 করে দিছে এখন, এর পরে কিন্তু সে ওই এমটিইউটা ইউজ করতে পারবে। এখন কথা হচ্ছে যে আমার এখানে তো একটা লিঙ্কের কথা বলতেছে, আমার ধরেন এখানে মাল্টিপল আরো লিঙ্ক আছে, যে ইনিশিয়ালি বের হওয়ার টাইমে ও এনকাউন্টার করছে 2000 এমটিইউ, বাট সামনে গিয়ে দেখতেছে যে আরো 1000 বা আরো কম সাইজের এমটিইউ আছে। তো ওই ক্ষেত্রে ও কি করবে? তো ওই ক্ষেত্রে যেটা করে, যে এই যে পাথ এমটিইউ ডিসকভারি যে প্রসেসটা, এইটা হচ্ছে পুরাপুরি মানে ডেস্টিনেশনের ইনফরমেশন না জানানো পর্যন্ত বা না জানা পর্যন্ত ও এই ডিসকভারিটা চালাইতেই থাকে। তো ধরেন প্যাকেট আমার এদিক দিয়ে গেল এখন, বাট এই 2000 সাইজের প্যাকেট কিন্তু কোনো রাস্তা দিয়ে যেতে পারবে না। ও যেটা করবে, এখান থেকে আবার একটা এরর মেসেজ যে ফেরত আসতেছে, সেইটার উপর ডিপেন্ড করে ও সোর্স থেকে
প্যাকেট গুলাকে আরো ছোট করতে থাকে। তো 1000, এন্ড 1000 এখানে আসলো, 1000 স্টিল দেখতেছে যে আমার আরো ছোট সাইজের প্যাকেট লাগবে। তো এই 1000টাকে কি করবে, আরো ছোট করবে। তো লেটস সে 500 করলো, আবার ফেরত আসলো এরর মেসেজ, সেটাকে 200 করলো। তো একদম এরকম করতে করতে যতক্ষণ না পর্যন্ত ডেস্টিনেশন পর্যন্ত ফুল এমটিইউ এর ইনফরমেশনও না জানতেছে, ততক্ষণ পর্যন্ত এই ডিসকভারি প্রসেসটা আর কি চালাইতে থাকে। একদম স্মলেস্ট প্যাকেটের যে সাইজ, সেই স্মলেস্ট প্যাকেটের সাইজটা পর্যন্ত ও সাইজটাকে মেইনলি কমায়, দেন অ্যাকচুয়াল প্যাকেটটা বা অ্যাকচুয়াল ডেটা প্যাকেটটাকে ও হচ্ছে লিঙ্কের থ্রুতে আর কি পাঠায় দেয়। তো ফ্র্যাগমেন্টেশনের প্রসেসটা আগে কিন্তু করতো আমাদের রাউটার। রাউটার চেক করতো যে এমটিইউ কত, সেই এমটিইউ এর উপর ডিপেন্ড করে ও কিন্তু ফ্র্যাগমেন্টেশন করতো। এখন আমার ফ্র্যাগমেন্টেশন করে দিতেছে হচ্ছে সোর্স ইটসেলফ। তো রাউটারের উপর আর কি এখন প্রেশার আর কি কমে গেছে। তো রাউটারের যাতে ওই এক্সট্রা ক্যালকুলেশন না করা লাগে, এই কারণেই সোর্স কে মানে সোর্সের থ্রুতে আগে হচ্ছে প্যাকেটটাকে ছোট করে দেন ডেস্টিনেশনের কাছে পাঠানো হয়। তো এটাই হচ্ছে পাথ এমটিইউ। নেক্সট আসছে হচ্ছে এআরপি, তো অলরেডি দেখাইছি। তো এআরপি এর অল্টারনেটিভ হচ্ছে নেইবার ডিসকভারি বা এনডি বলে। এটা হচ্ছে আইসিএমপি ভার্সন 6 এর। এই ভার্সন 6 এর জন্য জাস্ট কাজ সেম করতেছে, ওই ম্যাক অ্যাড্রেস জানা, বাট এখানে হচ্ছে প্রসেসটার নাম বা স্টেপটার নাম জাস্ট আলাদা, যে নেইবার ডিসকভারি। আচ্ছা, এই নেইবার ডিসকভারির কি কি ফাংশন? তো রাউটার সলিসিটেশন, অ্যাডভার্টাইজমেন্ট, এগুলো নেক্সট স্লাইডে আসবে। দেন এই যে ডুপ্লিকেট অ্যাড্রেস ডিটেকশন, এটা থেকে প্রচুর শর্ট কোশ্চেন আসে। তো এগুলো হচ্ছে নেক্সট স্লাইড গুলায় আছে। আচ্ছা, তো ফার্স্ট এটা, তো ইউআই 64 পর্যন্ত যেটা দেখছি সেটা ছিল যে আমরা স্ট্যাটিক্যালি কিভাবে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতাম কোনো ডিভাইসকে। এই পার্টটা হচ্ছে যে ডাইনামিক্যালি কিভাবে করব। তো ডাইনামিকের হচ্ছে ওই স্লাইডে দেখছিলাম যে দুইটা পার্ট ছিল। একটা এই স্টেটলেস, মানে ফার্স্ট এটা স্টেটলেস অ্যাড্রেস অটো কনফিগারেশন, বা শর্টে যেটাকে বলবো হচ্ছে স্ল্যাক। তো স্ল্যাকে কি হয়, স্ল্যাকে হচ্ছে আমার এখানে আর কি কোনো ডিএসসিপি সার্ভার থাকে না। এই যে উইথাউট দ্য সার্ভিসেস অফ আ ডিএসসিপি সার্ভার। তো এখানে কাজটা হচ্ছে যে যেহেতু কোনো ডিএসসিপি সার্ভার নাই, আমার IPv6 এর অ্যাড্রেস গুলার ইনফরমেশন হচ্ছে তাহলে আমার ওই সার্ভার বাদেই আর কি ডাইনামিক্যালি ক্রিয়েট করা লাগবে। এখন সেটা কিভাবে করে, সেটা করার ওয়ে হচ্ছে যে একটা রাউটারের সাথে আমরা যোগাযোগ করি। তো একদম ফার্স্ট যে প্যাকেটটা ধরেন, এই পিসির একটা IPv6 অ্যাড্রেস দরকার। তো ও কি করবে, ওর নেটওয়ার্কে রাউটারকে একটা মেসেজ পাঠাবে। সেই মেসেজের নাম কি লিখতেছে, রাউটার সলিসিটেশন বা RS। এই রাউটার সলিসিটেশনের কাজ কি, ও হচ্ছে দেখেন কি করছে, অল রাউটার্স মাল্টিকাস্ট মানে ও সিম্পলি প্যাকেটটাকে ব্রডকাস্ট করছে, যেহেতু জানে না যে কার কাছে আর কি পাঠানো লাগবে। তো ও হচ্ছে ওই জিনিসটা হচ্ছে মানে মাল্টিকাস্ট করে দিল। এন্ড ওই প্যাকেটটার নাম বলতেছে হচ্ছে যে রাউটার সলিসিটেশন। এই সলিসিটেশনে কি থাকে, ও সিম্পলি আমাদের ডিএসসিপি সার্ভারে আগে যেরকম দেখছি যে রিকোয়েস্ট করে যে একটা IPv6 অ্যাড্রেস বা আইপি অ্যাড্রেস আমাকে দাও। তো সিমিলার টু দ্যাট এই রাউটার সলিসিটেশন দিয়ে ও সিম্পলি হচ্ছে ওই জিনিসটা চায় যে আমার একটা IPv6 অ্যাড্রেস দরকার, সেটা। এন্ড ওইটার রিপ্লাই, এই রাউটার সলিসিটেশনের রিপ্লাই রাউটার থেকে একটা মেসেজ আসে, সেটা হচ্ছে রাউটার অ্যাডভার্টাইজমেন্ট বা RA বলে। এটা কি, এটা দেখেন এখানে লিখছে যে প্রিফিক্স প্রিফিক্স লেন্থ এন্ড আদার ইনফরমেশন। তার মানে এই যে রাউটারটা যে নেটওয়ার্কটা রান করতেছে, এই নেটওয়ার্কের যে নেটওয়ার্ক পার্টটা, সেই নেটওয়ার্ক পার্টের ইনফরমেশন হচ্ছে এই মেসেজের থ্রুতে পিসিটাকে দেয়া হয়। তো ফুল অ্যাড্রেস কিন্তু দিচ্ছে না, এই জিনিসটা খেয়াল রাখবেন। রাউটার হচ্ছে অনলি কি করে, যে ও যেই নেটওয়ার্কের পার্ট বা ওর কাছে যেই নেটওয়ার্ক পার্টের ইনফরমেশন আছে, অনলি সেই নেটওয়ার্ক পার্টের ইনফরমেশনটা ও হচ্ছে পিসি কে জানায়। পিসি যেটা করে সেটা হচ্ছে ওই নেটওয়ার্ক পার্টের ইনফরমেশনটা ইউজ করে সাথে ও ইন্টারফেস পার্টটাকে নিজে নিজে বানায়। তো আমরা স্ট্যাটিক ভাবে আইপি অ্যাড্রেস ক্রিয়েট করার দুইটা ওয়ে দেখলাম। একটা ছিল যে আমরা ম্যানুয়ালি আর কি ক্রিয়েট করছি, তো ম্যানুয়ালি ক্রিয়েট করে বসাইছি। আর আরেকটা ছিল যে ইউআই 64 ইউজ করে বানানো। তো এই ক্ষেত্রে এই স্ল্যাক যে মেথডটা, তো স্ল্যাক মেথডে কি হচ্ছে যে রাউটার থেকে আমি হচ্ছে অনলি নেটওয়ার্কের পার্টের ইনফরমেশন পাচ্ছি, ফুল আইপি অ্যাড্রেস কিন্তু পাচ্ছি না।
অনলি নেটওয়ার্ক ইনফরমেশন আমাকে দিল, আমি কি করলাম, আমি আমার ম্যাক অ্যাড্রেস হোক বা নিজের থেকে হোক যেভাবেই হোক, এই ইন্টারফেস পার্ট বা হোস্টের যে পার্ট সেটাকে আমি নিজে নিজে বিল্ড করলাম। দেন দুইটা ইনফরমেশন একসাথে করে যে IPv6 অ্যাড্রেসটা পাচ্ছি সেইটাকে আমি নিজের জন্য আর কি অ্যাসাইন করে দিলাম। এখানে এটাকে কেন স্টেটলেস বলছে? তো স্টেটলেস বলার কারণ হচ্ছে যে রাউটারটা কিন্তু কোনো ট্র্যাক রাখতেছে না যে কোন পিসি কে কোন অ্যাড্রেস দিছে। কারণ কি, আমাদের ডিএসসিপি সার্ভার কি করতো আগে, ও যেই আইপি অ্যাড্রেসটা কোনো এন্ড ডিভাইসকে পাঠায় দিত সেটা কিন্তু ও ট্র্যাক রাখতো যে আমি এই ডিভাইসকে এই ইনফরমেশন পাঠাইছি। তো ওর কাছে হচ্ছে ওই ম্যাপিংটা কিন্তু অলওয়েজ ক্রিয়েটেড থাকতো। ইন দিস কেস এখানে কিন্তু কোনো সার্ভার নাই আমাদের, অনলি একটা রাউটারের সাথে যোগাযোগ করছে। তো রাউটার অনলি কি করতেছে, রাউটার কিন্তু ফুল 128 বিটের অ্যাড্রেস কিন্তু দিচ্ছে না, রাউটার অনলি আমাদের নেটওয়ার্ক পার্টের ইনফরমেশন দিচ্ছে। তো ও কিন্তু জানে না যে আসলে কোন ডিভাইসকে কোন আইপি অ্যাড্রেস দিছে। এই কারণেই বলতেছে যে এটা হচ্ছে একটা স্টেটলেস মেথড, যে আমি কিন্তু ট্র্যাক রাখতেছি না যে কোন ডিভাইসকে কোন আইপি অ্যাড্রেসটা দিচ্ছি। এই কারণে এখানে বলতেছে হচ্ছে যে স্টেটলেস। আচ্ছা, এখন এই স্ল্যাক অপারেশনের আন্ডারেই যে ধরেন আমরা যে নিজের থেকে আইপি অ্যাড্রেসটা যে বানাইলাম, তো এইটা হচ্ছে আমার এখন একটা পসিবিলিটি থাকতেই পারে যে আমি ম্যাক অ্যাড্রেস ইউজ করে যে আইপি অ্যাড্রেসটা বানাইছি বা নিজে নিজে র্যান্ডমলি যে আইপি অ্যাড্রেসটা বানাইলাম, এইটা তো হইতেই পারে যে যেহেতু কোনো ট্র্যাক রাখি নাই বা কোনো অন্য আউটার কারোর সাথে যেহেতু যোগাযোগ নাই, এমন তো হইতেই পারে যে আমি একটা অ্যাড্রেস বানাইছি সেটা আরেকজনের সাথে ওভারল্যাপ করে গেছে বা সেম হয়ে গেছে। এখন এই ওভারল্যাপ করা তো একটা ইস্যু, কারণ আমরা তো জানি যে আইপি অ্যাড্রেস কখনোই মানে সেম হইতে পারে, মানে আমাদের ইউনিক রাখা লাগবে। তো এই যে সেম হয়ে গেছে কিনা এই জিনিসটা চেক করার জন্যই আমাদের ওই যে আগের স্লাইডে যেটা বললাম, এই ডুপ্লিকেট অ্যাড্রেস ডিটেকশন এই জিনিসটা আসছে। তো ডুপ্লিকেট অ্যাড্রেস ডিটেকশনে কি করে, আমরা রাউটার সলিসিটেশন আর অ্যাডভার্টাইজমেন্ট এই দুইটা প্রসেসের পর তো আইপি অ্যাড্রেসটা ক্রিয়েট হয়ে যায়। তো আইপি অ্যাড্রেসটা ক্রিয়েট করার পরে যেটা করতেছে যে নিজে যে আইপি অ্যাড্রেসটা ক্রিয়েট করলাম এই আইপি অ্যাড্রেসটাকে অ্যাজ আ ডেস্টিনেশন ইউজ করে আমি হচ্ছে সবার কাছে ব্রডকাস্ট করব। এটার মানে কি, মানে হচ্ছে যে আমার যদি এই অ্যাড্রেসটা অন্য কারোর সাথে ম্যাচ করে, তার মানে অবভিয়াসলি ও আমাকে একটা রিপ্লাই দিবে, আদারওয়াইজ তো আমি কোনোদিন রিপ্লাই পাবো না। তো যেই অ্যাড্রেসটা ক্রিয়েট করলাম সেই অ্যাড্রেসটা ডেস্টিনেশনে রেখে আমি যখনই ব্রডকাস্ট করতেছি পুরো নেটওয়ার্কের মধ্যে, এটা সিম্পলি করে হচ্ছে চেক করার জন্য যে আমি কোনো রিপ্লাই পাচ্ছি কিনা। যদি রিপ্লাই পাই তাহলে কি বুঝবো যে হ্যাঁ যে আইপি অ্যাড্রেসটা ক্রিয়েট করছি সেটা আরেকজনের কাছে আছে। যদি রিপ্লাই না পাই তাহলে বুঝবো যে আমার আইপি অ্যাড্রেসটা ইউনিক। তো এই ড্যাড বা ডুপ্লিকেট অ্যাড্রেস ডিটেকশন এই জিনিসটার কাজই হচ্ছে ওইটা, সিম্পলি বের করা যে সেম অ্যাড্রেসটা আমার নেটওয়ার্কের মধ্যে অন্য কেউ ক্রিয়েট করছে কিনা। সেই জিনিসটা বের করেই হচ্ছে ওই ডুপ্লিকেট অ্যাড্রেস ডিটেকশন বা ড্যাড যে প্রসেসটা সেটা দিয়ে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে আমাদের ডিএচসিপি রিলেটেড যেই প্রসেসটা আর কি সেটাতে। তো আপাতত তো এটা দেখছি যে অনলি স্ল্যাক দেখছি, রাইট? সেখানে কি হয় যে রাউটার অ্যাডভার্টাইজমেন্ট যেটা বা রাউটার আমাকে যে রিপ্লাইটা দিচ্ছে ওই রিপ্লাই এর ইনফরমেশন ইউজ করে আমরা হচ্ছে IPv6 অ্যাড্রেস গুলাকে ক্রিয়েট করি। এরপরে যে দুইটা আসছে সেটার একটাকে বলতেছে স্টেট লেস ডিএচসিপি আর একটা হচ্ছে স্টেট ফুল ডিএচসিপি। তো স্টেট লেস ডিএচসিপি যেটা, সেটা হচ্ছে যে আমাদের এই স্ল্যাক বা রাউটার রিলেটেড যেটা, তো স্ল্যাক থাকে বা রাউটার থাকে এন্ড একটা ডিএচসিপি সার্ভার থাকে। এটা মানে কি, তো মানে হচ্ছে যে আমার একদম ইনিশিয়াল যোগাযোগটা অলওয়েজ আমার রাউটারের সাথেই হয়। তো রাউটারকে একটা সলিসিটেশন পাঠাই, ও আমাকে একটা অ্যাডভার্টাইজমেন্ট পাঠায় আর এ পাঠায়। এই যে রাউটার আমাকে যে ইনফরমেশনটা দিল, এই রাউটারের ইনফরমেশনের মধ্যে ওই আগের মতোই জাস্ট নেটওয়ার্ক পার্টের ইনফরমেশন থাকে। এখন কোনো ডিভাইসকে আমরা যখনই নেটওয়ার্কের পার্ট করি তখন হচ্ছে শুধু কি নেটওয়ার্ক অ্যাড্রেস বা শুধু কি আইপি অ্যাড্রেস দিয়ে কাজ হয়ে যায় তা তো না। আমাদের হচ্ছে ডিএনএস সার্ভার ইনফরমেশন দেওয়া লাগে বা ডিফল্ট গেটওয়ের ইনফরমেশন দেওয়া লাগে। তো স্টেটলেস ডিএচসিপি যেটা করতেছে সেটা হচ্ছে অনলি ধরেন ওই আগের মতো নেটওয়ার্ক পার্টের ইনফরমেশন দিচ্ছে, বাট অন্য যেসব ইনফরমেশন আমার দরকার হয় যে ডিএনএস সার্ভারের যে ইনফরমেশন বা ডিএনএস সার্ভার কোথায় আছে এই জিনিসগুলো জানার জন্য তো আমার স্টিল তো ইনফরমেশন দেওয়া লাগবে।
তো এরকম আদার ইনফরমেশন হচ্ছে রাউটার যেটা বলে যে তুমি একটা ডিএসসিপি সার্ভারের সাথে যোগাযোগ করে দেন জিনিসগুলোকে নাও। তো এই যে এখানে যেমন লিখছে যে ইউজ দ্য ইনফরমেশন ইন দিস আরএ মেসেজ অ্যান্ড অবটেন অ্যাডিশনাল ইনফরমেশন ফ্রম আ ডিএসসিপি সার্ভার। তো আরএ মেসেজ যেটা বা রাউটার যেটা রিপ্লাই দিচ্ছে সেই রিপ্লাইয়ের মধ্যে ধরেন অনলি নেটওয়ার্কের ইনফরমেশন আছে, বাট ডিএনএস সার্ভার কোথায় আছে কি কি সেটা রাউটার আমাকে দেয় না। এই ইনফরমেশন গুলা ও সিম্পলি বলে দেয় যে তুমি একটা ডিএচসিপি সার্ভারের সাথে যোগাযোগ করে দেন আনো। তো এটা হচ্ছে আমার স্টেটলেস ডিএচসিপি। যে এখানেও আমার কেন স্টেটলেস, স্টেটলেস হওয়ার কারণ হচ্ছে যে এখানেও কিন্তু আমার ফুল আইপি অ্যাড্রেসটা কেউ আমাকে অ্যাসাইন করে দিচ্ছে না। এখানে এখনো পর্যন্ত আগের মতো আমার কিন্তু নেটওয়ার্ক পার্টটাকে রাউটারের কাছ থেকে নেওয়া লাগতেছে, দেন নিজের মতো নিজে একটা আইপি অ্যাড্রেস ক্রিয়েট করা লাগতেছে। তো জিনিসটা কিন্তু আসলে চেঞ্জ হয় নাই। স্টেটফুল কখন হইতো, স্টেটফুল হইতো যদি ফুল অ্যাড্রেসটা আমাকে ডিএসসিপি সার্ভার বা রাউটার আমাকে দিত, বাট এখানে তো স্টিল সেটা পারতেছি না। এই কারণে আমরা ডিএসসিপি সার্ভার তো অবভিয়াসলি এখানে ইউজ হচ্ছে বিকজ আদার অ্যাডিশনাল ইনফরমেশন আছে, বাট স্টিল ডিএসসিপি ইউজ করা সত্ত্বেও আমরা জিনিসটাকে স্টেটলেস বলতেছি এই কারণে বিকজ নেটওয়ার্ক পার্টের ইনফরমেশন কিন্তু আমরা পাচ্ছি রাউটারের থেকে, ফুল ইনফরমেশন কিন্তু আমরা রাউটারের থেকে পাচ্ছি না বা ডিএসসিপি থেকে পাচ্ছি না। যেহেতু ইনফরমেশনটা ভাগ হয়ে গেছে, ট্র্যাক রাখার কোনো ওয়ে নেই, সেই কারণে আমরা এটাকে বলতেছি যে স্টেটলেস ডিএসসিপি। আর স্টেটফুল তাহলে কোনটা? স্টেটফুল হচ্ছে এখানে রাউটারের কোনো কাজ নেই। রাউটার সিম্পলি মানে আপনি রাউটারের কাছে যখনই ইনফরমেশন চাবেন, রাউটার আপনাকে বলবে যে যাবতীয় যা ইনফরমেশন সবকিছু তুমি ডিএসসিপি সার্ভারের থ্রুতে নাও। তো ডিএসসিপি সার্ভারের থ্রুতে যদি এখন আমি অ্যাড্রেস নিই তাহলে কি হচ্ছে, ফুল একটা অ্যাড্রেস ও আমাকে অ্যাসাইন করে দিবে। তো ওখানে তো ট্র্যাক রাখা অবভিয়াসলি পসিবল। যেহেতু ট্র্যাক রাখা পসিবল সেই কারণেই হচ্ছে আমরা ওইটাকে বলতেছি যে স্টেটফুল ডিএসসিপি। তো এটাই হচ্ছে আমাদের বেসিক ডিফারেন্সটা আর কি এই তিনটার মধ্যে। আচ্ছা, তো এখানে হচ্ছে কয়েকটা ফ্ল্যাগ দেখে আসলে বোঝা যায় যে কোন প্রসেসটা ইউজ করতেছে। তো ফ্ল্যাগ যেটা মানে শুধু আর কি রাউটারের সাথে যেটা যোগাযোগ, সেই ক্ষেত্রে হচ্ছে এই দুইটা ফ্ল্যাগের ভ্যালু আর কি আমাদের চেক করা লাগে। সো এম ফ্ল্যাগটা মানে হচ্ছে ম্যানেজ ফ্ল্যাগ বলে, আর ও বলতে আর কি আদার আদার বোঝায় যে আদার ইনফরমেশন। তো এখানে হচ্ছে যেহেতু আমাদের কোনো সার্ভার এক্সিস্ট করে না এই ফ্ল্যাগ প্রসেসে বা ফ্ল্যাগ অপশনে, এই কারণে দুইটা ফ্ল্যাগের ভ্যালু হচ্ছে এখানে জিরো থাকে। এন্ড ওই যেটা বললাম যে রাউটার যে মেসেজটা দিচ্ছে এই যে contains all the addressing information, there is no other information available from a DHCP server. সো ডিএসসিপি আর কি কোনো কাজ নাই এখানে সেটা বোঝাচ্ছে। নেক্সট হচ্ছে স্টেটলেস ডিএসসিপি, এখানে ফ্ল্যাগের ভ্যালু গুলো একটু চেঞ্জ হয়। ও ফ্ল্যাগ যেটা বা আদার ফ্ল্যাগ যেটা এটাকে আর কি ওয়ান রাখা হয়। এটা ওয়ান রাখার কারণ হচ্ছে যেহেতু আমি স্পেসিফাই করে দিচ্ছি যে আদার ইনফরমেশন তুমি আরেকটা সার্ভারের কাছ থেকে নাও, সেই কারণে এখানে ও ফ্ল্যাগটাকে আর কি ওয়ান রাখা হয়। আর স্টেট ফুলের ক্ষেত্রে কি হচ্ছে, স্টেট ফুলে তো আদার ইনফরমেশন নেয়ার তো কিছু নাই কারণ সবকিছু আমাকে ডিএসসিপি সার্ভারটা দিবে। তো ওইটার জন্য এম ফ্ল্যাগটাকে আর কি ওয়ান রাখা হয়। তো ফ্ল্যাগের ভ্যালু দেখে আর কি আমরা ডিফারেন্সিয়েট মেইনলি করি যে স্টেটফুল ইউজ করতেছে নাকি স্টেটলেস নাকি ফ্ল্যাগ। তো এই তিনটা বের করার ওয়ে হচ্ছে এটা। এখানে ওই যে বলে দিছে যে নিড টু কন্ট্যাক্ট ডিএসসিপি সার্ভার ফর অল মাই অ্যাড্রেস, মানে যে কি হয় আর কি যেটা এক্সপ্লেন করলাম সেটাই। আচ্ছা, এখন ডিএসসিপি সার্ভারের সাথে যে যোগাযোগ করবে, এখানেও তো অবভিয়াসলি প্রসেস আছে যে রাউটার আমাকে বললো সার্ভারের সাথে যোগাযোগ করা, সার্ভারের সাথে কিভাবে যোগাযোগ করবো। তো সেইটার প্রসেস বা সেইটার অপারেশন হচ্ছে এইটা যে ডিএসসিপি ভার্সন 4 এ কি ছিল যে ডোরা ছিল, ডোরা ফলো করতো, চারটা স্টেপ ফলো করতো। এখানেও সিমিলারলি চারটা স্টেপ ফলো করে, জাস্ট এখানে টার্ম গুলো আর কি আলাদা। যে ধরেন পিসি থেকে একদম শুরুতে সার্ভারের কাছে সলিসিট করা হয় যে যতগুলো আর কি সার্ভার থাকে, যে ব্রডকাস্ট যেটাকে করতাম আর কি, যে আমি তো জানি না ডিএসসিপি সার্ভার কোথায় আছে, তো আমি সিম্পলি ব্রডকাস্ট করতেছি, এখানেও আর কি ব্রডকাস্ট করতেছে। তো যখনই ডিএসসিপি সার্ভার ওরকম একটা রিকোয়েস্ট পাবে, তো ও কি করবে, অ্যাডভার্টাইজ করবে। অ্যাডভার্টাইজ বলতে কি যে ও হচ্ছে ওই ডোরাতে যেটা দেখছিলাম যে অফার করতো যে হ্যাঁ আমার কাছে এই আইপি অ্যাড্রেস আছে, এই এই জিনিস আছে, তুমি নিতে পারো। তো সেই জিনিসটাও অ্যাডভার্টাইজ করতেছে। দেন আসছে হচ্ছে রিকোয়েস্ট অর ইনফরমেশন রিকোয়েস্ট, এই জিনিসটা কি, এটা হচ্ছে আমাদের থার্ড স্টেপ।
থার্ড স্টেপে কি হতো যে আমরা ওই সার্ভারের কাছে তাহলে ফাইনালি একটা রিকোয়েস্ট করতাম যে হ্যাঁ তুমি আমাকে যে আইপি অ্যাড্রেসটা দিতে চাচ্ছ আমি নিতে পারবো, এই টাইপের মানে ডোরার যে থার্ড স্টেপটা ছিল ওরকম। এখানে সিম্পলি নামগুলো আলাদা। সো রিকোয়েস্ট কখন আর ইনফরমেশন রিকোয়েস্ট কখন, কাজ দুইটারই সেম, নাম আলাদা। রিকোয়েস্ট দেখেন কি বলছে, যদি আমি স্টেটফুল ডিএচসিপি ইউজ করি, স্টেটফুল ডিএচসিপি বলতে লাস্টের যে স্টেপটা, মানে যেখানে আর কি আমার সব ইনফরমেশন সার্ভার দিচ্ছে। তো যদি আমার সব ইনফরমেশন সার্ভার দেয় ওই স্টেপটাকে বা ওই অপারেশনটাকে আমি বলতেছি রিকোয়েস্ট। যদি স্টেট লেস ইউজ করি, স্টেটলেস মানে কোনটা, রাউটারের থেকে আধা ইনফরমেশন, ডিএচসিপি থেকে আধা ইনফরমেশন, ওই ক্ষেত্রে স্টেপের নাম বলতেছি যে ইনফরমেশন রিকোয়েস্ট। তো কাজ একই, জাস্ট নামটা আলাদা। আর লাস্টে কি, লাস্টে হচ্ছে রিপ্লাই। অবভিয়াসলি সার্ভার আমাকে রিপ্লাই দিবে যে বা একটা অ্যাকনলেজমেন্ট টাইপের, যে হচ্ছে এই নাও তোমার আইপি অ্যাড্রেস, এটা তুমি ইউজ করো। তো এই চারটা স্টেপে আর কি ডিএচসিপি ভার্সন 6 যে কাজ করে সেটা এখানে বোঝাচ্ছে। আচ্ছা, লাস্ট পার্ট, সেটা হচ্ছে IPv4 to V6 ট্রানজিশন। যে V4 থেকে আমরা V6 এর কিভাবে যাব, যে একটা ডিভাইসে যদি শুধু IPv4 অ্যাড্রেস থাকে তাহলে ও আরেকটা IPv6 অ্যাড্রেস বলা ডিভাইসের সাথে কিভাবে যোগাযোগ করবে, বা ভাইস ভার্সা আর কি। তো এখানে হচ্ছে আমাদের ট্রানজিশন টেকনিক আছে তিনটা, ডুয়াল স্ট্যাক বলে, টানেলিং বলে, আর হচ্ছে ট্রান্সলেশন। তো মেইনলি এই দুইটা আর কি ইউজ হয় এখন। তো ডুয়াল স্ট্যাকটা কি, ডুয়াল স্ট্যাকটা হচ্ছে যে বেসিক্যালি রাউটার, একটা রাউটারের মধ্যে দুইটা ক্যাপাবিলিটি থাকে, যে ও IPv4 এর প্যাকেটও হ্যান্ডেল করতে পারবে আবার 6 এরও হ্যান্ডেল করতে পারবে। তো ওইগুলাকে বলতেছে হচ্ছে ডুয়াল স্ট্যাক রাউটার। এখানে ছবিটা যেমন যে আমার IPv6 এর নেটওয়ার্কের দিকে যদি কোনো প্যাকেট যাওয়া লাগে, তো এই একটা রাউটারের থ্রুতে আমি সেই জিনিসটা আর কি অ্যাচিভ করতে পারি, যে V6 এর যদি কোনো প্যাকেট আসে ও এদিকে ফরওয়ার্ড করবে, V4 এর যদি কোনো প্যাকেট আসে এদিকে ফরওয়ার্ড করবে। And এটা করে কিভাবে, সেটা হচ্ছে এই যে দেখেন, একটা রাউটারের মধ্যেই বা একটা ইন্টারফেসে আমি দুই টাইপের অ্যাড্রেস দিয়ে রাখছি। তো আইপি অ্যাড্রেস যেটা, এটা হচ্ছে আমার IPv4। কিভাবে বুঝলাম, এখানে অবভিয়াসলি শুধু আইপি লেখা সেই কারণে। দেন এই ফরম্যাটটা IPv4 এর, সাথে এটা কি, সাবনেট মাস্ক। আর IPv6 বুঝছি কিভাবে, এই যে কমান্ডের মধ্যে IPv6 আছে এন্ড এক লাইনের মধ্যে আমার পুরো অ্যাড্রেসটা বসায় দেয়া। সো এই যে এই একটা পোর্টের মধ্যে ও দুই টাইপের অ্যাড্রেস হ্যান্ডেল করতে পারতেছে। এই টাইপের রাউটার গুলোকে বলে হচ্ছে ডুয়াল স্ট্যাক রাউটার। তো এই ডুয়াল স্ট্যাক রাউটারে যেহেতু আমি একটা ইন্টারফেসের মধ্যে দুই টাইপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, তো ও যেটা করবে যে ও সিম্পলি দেখবে এই প্যাকেটটা যে আমার কাছে ইনকামিং আসলো, ও তাহলে যেতে চাচ্ছে কোন কোন দিকে, বা ওর হচ্ছে সোর্স অ্যাড্রেসটা কি। তো সোর্স অ্যাড্রেস যদি দেখে যে হ্যাঁ একটা IPv4 অ্যাড্রেস, তাহলে ও অবভিয়াসলি IPv4 এর সাইড দিয়ে ফরওয়ার্ড করে দিবে। যদি দেখে V6 এর অ্যাড্রেস, তাহলে V6 এর নেটওয়ার্ক যেদিক সেদিকে ও ফরওয়ার্ড করে দিবে। তো এটা হচ্ছে যে এই ডুয়াল স্ট্যাক টেকনিক, যেটা যে একটা রাউটারের থ্রুতে আমরা দুই টাইপের নেটওয়ার্কে যে হ্যান্ডেল করতে পারতেছি সেটা। নেক্সট হচ্ছে টানেলিং। টানেলিংটা কি, টানেলিং সিম্পলি খামের মধ্যে ঢুকায় আর কি ফরওয়ার্ড করা। যে ধরেন আমার মেইন প্যাকেটটা হচ্ছে IPv4 এর, তো ও আসলো এই জায়গায়, মাঝখানের রাস্তা দেখতেছে V6 এ ইমপ্লিমেন্ট করা। আবার যেখানে যে যাবে মানে ওর ডেস্টিনেশন যেটা, ডেস্টিনেশন হচ্ছে আবার IPv4। এখন আসছে 4 থেকে, যাওয়া লাগবে 4 এ, বাট মাঝখানের রাস্তা হচ্ছে 6। তো 6 দিয়ে তো অবভিয়াসলি 4 এর কোনো প্যাকেট তো পাঠাতে পারবে না, মানে রিডই তো করতে পারবে না। তো যেটা করে যে এই IPv4 এর যে প্যাকেটটা ছিল অরিজিনালি, তো V4 এর প্যাকেটটাকে আমরা এনক্যাপসুলেট করে দিই একটা V6 এর প্যাকেট দিয়ে। সো ভিতরে V4 থাকে, বাট বাইরে আমি জাস্ট হচ্ছে একটা কাভারিং দিয়ে দিই V6 এর। যেহেতু V6 এর কাভারিং দিয়ে দিছি, তো অবভিয়াসলি এখন এই পাথটা দিয়ে তাহলে প্যাকেটটা পাস করতে পারবে ইজিলি। যেহেতু V6 এর ডেটা তো অবভিয়াসলি রিড করতে পারবে V6 এর পাথে। তো এই পয়েন্ট গুলো দেখাচ্ছি যে এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি রাউটার গুলা, এই যে এইগুলা আর কি।
সেরকম প্রত্যেকটা পয়েন্টে ডুয়াল স্ট্যাক রাউটার থাকে। তো এই পয়েন্ট গুলাতে আসার পরে আমার যেহেতু V6 এর টানেল পাস করা শেষ বা V6 এর রাস্তা যেহেতু পাস করা শেষ, এখন কি করবে এই V6 এর এই খামটা সিম্পলি খুলে V4 টাকে বের করে ওই জিনিসটাকে ফরওয়ার্ড করে দিবে। তো এটাই হচ্ছে টানেলিং, যে আরেকটার কাভারিং দিয়ে হচ্ছে যাতে জাস্ট মাঝখান দিয়ে পাস হইতে পারে সেটা। এই যে এখানে যে এক্সাম্পলটা দিচ্ছে, তো V6 এর নেটওয়ার্ক দুই সাইডে, মাঝখানের রাস্তা V4। তো কি করবে, V6 এর প্যাকেটের উপরে সিম্পলি V4 এর একটা হেডার লাগাই দিবে, যেটা হচ্ছে যে এখানে আঁকলাম। আচ্ছা, তো এটা টানেলিং গেল। আর লাস্ট যেটা সেটা হচ্ছে নেট প্রোটোকল ট্রান্সলেশন। তো নেট কি করে, নেটের কাজ হচ্ছে আমরা কি করছি যে প্রাইভেট অ্যাড্রেসকে পাবলিক করে দিত। এখানেও সিমিলারলি ও যেটা করবে, ও পুরাপুরি প্যাকেটের ফরম্যাটই চেঞ্জ করে দিবে। তো ধরেন যে আপনার IPv4 এর হোস্ট, তো এখান থেকে অবভিয়াসলি V4 এর প্যাকেট আসতেছে, যাওয়া লাগবে কোথায়, একটা V6 এর নেটওয়ার্কে। এই ডিভাইসটা যেটা করবে সেটা হচ্ছে পুরা 4 এর যে হেডার, সেই হেডারকে ও রিমুভ করে V6 এর একটা হেডার বসায় দেন প্যাকেটটাকে ফরওয়ার্ড করবে। তো পুরা আর কি, সোজা কথা, রূপ পাল্টায় দেয়া বা একদম ট্রান্সলেট করে দেয়া আর কি। তো সেই প্রসেসটা করে হচ্ছে এই নেট প্রোটোকল ট্রান্সলেশন দিয়ে। তো এগুলো আর কি সব রাউটারের মধ্যে এনেবল থাকে। তো রাউটার ওই ক্যাপাবিলিটিটা রাউটার দিয়ে আর কি এগুলো করা হয় সেটা। তো এই তো IPv6 কোয়েশ্চেনের টাইপ হচ্ছে ম্যাক্সিমামই অ্যাসাইনমেন্টের মধ্যে দিয়ে রাখছি, ওগুলা দেখেন একটু, মেনলি ওই টাইপেরই কোয়েশ্চেন থাকবে। আর এক্সট্রা তো IPv6 এর আই গেস আর কিছু নাই। ডেটা লিঙ্কের সুইচের যেটা দেখালাম, সুইচের হচ্ছে এক ধরনের কোয়েশ্চেন আসতে পারে, সেটা আম, গতবার ফাইনালের কোয়েশ্চেন একটু চেক দিয়েন। ওখানে দেখবেন যে কয়েকটা ফিগার থাকবে, যে কয়েকটা সুইচ মেনশন করে দেয়া আছে, একটা সোর্স থেকে একটা ডেস্টিনেশন পর্যন্ত, হয়তো বা বলছে যে একটা ফ্রেম আর কি ফরওয়ার্ড করা মানে করতে, এন্ড এট দ্যাট টাইম আর কি ওই সুইচ গুলার যে ম্যাক অ্যাড্রেস টেবিলটা, সেই ম্যাক অ্যাড্রেস টেবিল গুলো কেমন দেখতে হয়। তো সেই জিনিসটা আর কি বের করতে দিতে পারে, মানে কোয়েশ্চেন একটা টাইপ বললাম আর কি। আর IPv6 এর মেইনলি আর কি যেগুলো আপনাদের দেখালাম এই রেকর্ডিং এ, তো মেইনলি এই টাইপের কোয়েশ্চেন থাকে। অ্যাসাইনমেন্টটা একটু চেক দেন, অ্যাসাইনমেন্টও দেখবেন ওই টাইপেরই জিনিস সব দেওয়া আছে। এন্ড যেহেতু আপনাদের লাস্ট 2-3 সেমিস্টারের কোয়েশ্চেন অলরেডি শেয়ার করা ফাইনালের, তো ওগুলা দেখলে একটু আইডিয়া হবে। বাট ডেটা লিঙ্ক আর IPv6 এর মেইনলি যে ব্যাপারটা পুরাটাই থিওরিটিক্যাল দুইটা লেকচার আর কি। তো এন্ড এগুলাই দেখবেন যে অ্যান্সার করতেও টাইম খুব বেশি লাগবে না, যেহেতু পুরোপুরি থিওরি, মানে লেখার আর কি তেমন কিছু নাই আর কি, সোজা কথা। তো এই দুইটা চ্যাপ্টার একটু, মানে আমার সাজেশন হচ্ছে যে এই দুইটা চ্যাপ্টার একটু মোটামুটি ভালো করে দেখেন, যাতে এগুলো আর কি অ্যান্সার করতে পারেন, বিকজ এগুলাতে আপনাদের টাইমও কম লাগবে কম্পেয়ার টু VLSM বলেন বা সিমুলেশন বলেন। তো এই চ্যাপ্টার দুইটা একটু মোটামুটি ভালো করে আর কি দেখে নেন, এন্ড কোয়েশ্চেন থাকলে তো অবভিয়াসলি করবেন। তো এই তো শেষ করলাম।